মানে ওই আপনার যে বইটা যেখান থেকে শেষ হচ্ছে আমরা সেখান থেকে এখন শুরু করি, কারণ ওটা তো বই থেকেই পেয়ে যাচ্ছি আপনার ছোটবেলার ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সেটা যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে আমরা যদি শুরু করি। তার মানে কলেজ, কলেজ থেকে, মানে স্কুলে শেষ হয়েছে। হ্যাঁ কলেজ থেকে যদি শুরু করি। বলো তুমি কি জানতে চাও? জেনারেল আপনার কি করতেন না করতেন ইত্যাদি, কি করতেন না করতেন মানে আপনার ইন্টারেস্ট যেগুলো ছিল আর কি। না, বাই দ্যাট টাইম আমার কিন্তু মিউজিকের একটা ব্যাপার হয়ে গেছে। ফিল্মটা তো আমি সবসময় দেখেছি, ফিল্মের একটা বলতে পারো ফিল্ম ফ্যান গোছের একটা ব্যাপার স্কুলে থাকতে ছিলাম। তখন সব ফিল্মের ম্যাগাজিন ট্যাগাজিন যা ওই যেগুলো মানে ফ্যান ম্যাগাজিনস গোছের বিলিতি যেগুলো বেরোতো সেগুলো সবই পড়া টড়া হতো। এরকম একটা ছিল ফিল্ম, ভয়ানক ছবি দেখতাম সেটা আমার মনে আছে। তবে তার সঙ্গে সিমultaneously মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে একটা হয়ে গেছিল ব্যাপার। তখন আমি আর আমার এক বন্ধু ছিল অনিল গুপ্ত বলে, অনিল আর আমি মিলে, এই অনিলের কথা আমার এই বইটাতেও আছে, ওই যে মানে লর্ড সিনার নাতি আর কি, যাই হোক। তো আমরা দুজন মিলে রেকর্ড কালেক্ট করতে, আমার তো তখন পয়সা করে কিছু ছিল না, তো ওই মাসে একটা করে রেকর্ড, বড় রেকর্ড 7.5 টাকা দাম ছিল বলে তখন 12 ছিল, ওই কেনা হতো। তার মানে একটা সিম্ফনির একটা মুভমেন্ট এক মাসে, তারপর একটা মুভমেন্ট, এইভাবে চলতো আর কি। তো কলেজে ওইটাই আমার প্রিডমিনেন্ট, ডেফিনেটলি প্রিডমিনেন্ট। সিনেমাটাকে কোনোদিন খুব সিরিয়াসলি নিইনি, সিনেমা দেখতে ভালো লাগতো সাংঘাতিক, এবং সিনেমার সম্বন্ধে জানা তখন আর্লি স্টেজে ফিল্ম স্টারদের ওপর একটা ভীষণ মোহ ছিল, এবং তখন তো হলিউডে স্টার সিস্টেম একেবারে ভীষণ রমরমা ব্যাপার, তখন সেটা আলাদা জিনিস ছিল। এখন সে ব্যাপারটা নেই, এখনকার লোকেরা বুঝতে পারবে না সেই জিনিসটা, তখনকার হলিউডের স্টার সিস্টেমের ব্যাপারটা। এবং তার যে আমাদের হয়তো অ্যাডোলেসেন্ট মনি বলো বা খুব ওই বয়সে যেটা হয় সেটা খুব সাংঘাতিক ছিল। তখন আমাদের কলকাতায় প্রথম মেট্রো হলো, প্রথম লাইট হাউস হলো, এইগুলো ভীষণ একটা ঘটনা ছিল তখনকার দিনে। 1935-এ বোধহয় মেট্রো, 1936-এ বোধহয় লাইট হাউস। তার মানে ওই ঠিক আমার স্কুলের শেষ দিকে এবং কলেজের গোড়ার দিকে। তারপর কলেজে তো আমার ছিল আইএসসি ছিল, প্রথমে সায়েন্স ছিল, তারপর আমি বিএতে চলে যাই এবং প্রেসিডেন্সি। তবে কলেজ, স্কুলে যেরকম একটা ইন্টিমেসি ছিল, একটা ব্যাপার ছিল, কলেজে আমার সেটা, কলেজে আমার মনে হয় না আমি একটু আমার পড়াশোনাকে খুব সিরিয়াসলি নিয়েছি, কোনো সময় নিইনি, অনেক প্রক্সি লেবার ব্যাপারটা ছিল, এটা আমার মনে আছে। এবং আরেকটা ব্যাপার হয়েছিল যে তখন আমার যা সাবজেক্ট হয়েছিল সেটা আমাকে নেওয়ানো হয়েছিল। মানে আমার বাবার খুব বন্ধু ছিলেন প্রশান্ত মহানবী, স্ট্যাটিস্টিশিয়ান, তিনি ওই স্কুলের শেষ দিকে এসে বললেন, তুমি কি সাবজেক্ট নিচ্ছ? আমার ইংলিশ অনার্স নেওয়ার ইচ্ছে ছিল বিএতে, স্কুলের শেষ দিকে না, ইন্টারমিডিয়েটে পরে। উনি বললেন যে না না, আমার একটা কাগজ আছে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের, সেটার নাম হচ্ছে সংখ্যা, এবং তুমি যদি ইকোনমিক্স নাও তোমাকে আমি সংখ্যায় একটা চাকরি দিয়ে দেবো, ওটা 250 টাকা মাইনে দিয়ে দেবো। বাবার বন্ধু ন্যাচারালি আমার সর্ট অফ একটা সেমি গার্ডিয়ান গোছের ব্যাপার, কাজেই তার কথা অমান্য করা গেল না, আমাকে ইকোনমিক্স অনার্স নিতে হলো। অ্যান্ড দ্যাট ওয়াজ রং চয়েস আমার মনে হয় আমার দিক দিয়ে। সেটা আমি কোনোদিনই খুব বেশি উৎসাহ পাইনি। পড়াশোনা করেছি, একেবারে ফাঁকি দেওয়ার ছেলে ছিলাম না, পড়াশোনা করেছি, কিন্তু খুব একটা যেরকম পড়াশোনা করলে একটা খুব ভালো রেজাল্ট করা যায় বা খুব উৎসাহ নিয়ে পড়লে যেটা হয় সেটা কোনোদিন হয়নি, কলেজে হয়নি। কলেজে আমার ওই অন্য যে ইংরেজি ক্লাসগুলোতে আমার ভয়ানক ইন্টারেস্ট পেতাম। আমরা তখন দারুণ দারুণ প্রফেসর ছিলেন, প্রফুল্ল ঘোষ ছিলেন, শেক্সপিয়ার, তারপর হামফ্রি হাউস ছিলেন, তারক সেন তখন প্রথম জয়েন করেছেন। তখন ভীষণ রেসিডেন্সি কলেজে ইংরেজির ব্যাপারটা একটা ভয়ানক ব্যাপার ছিল। কাজেই আমার ইন্টারেস্ট থেকে গেল ইংরেজিতে, কিন্তু আমাকে পড়তে হলো ইকোনমিক্স, এবং মোটামুটি একটা উঁচুর দিকেই মোটামুটি একটা সেকেন্ড ক্লাস পেয়েছিলাম হয়তো। কাজেই কলেজটা ওরকম আমার মনে হয় না, মোটামুটি মাঠে মারা গেছে আমার মনে হয়, এবং আলটিমেটলি সেসব ডিগ্রি ফিগ্রিতে কোনো কাজ নেই। কলেজের বন্ধুত্ব, রিলেশনশিপস, ফ্রেন্ডস, ইনফ্লুয়েন্সেস। বন্ধুত্ব মানে অনিল আমার সঙ্গে স্কুল থেকে পড়েছে, কাজে ওটা একটা অনেক দিনের বন্ধুত্ব রয়ে গেল, বা
তাছাড়া আমাদের মধ্যে অসিত গুপ্ত, তুমি এদের চেনো চেনা যায় না, মঞ্জু গুপ্ত গান গাইতো, তার স্বামী অসিত, এখন পন্ডিচেরি চলে গেছে। অসিত ছিল, অসিত আমার বন্ধু ছিল। সিদ্ধার্থ ছিল আমাদের ক্লাসে, তখন আমার সঙ্গে খুব একটা বন্ধুত্ব ছিল না। টেবিল টেনিস খুব খেলতাম, এটা মনে আছে। আর আমাদের ক্লাসে খুব স্পোর্টসম্যান ছিল, যেমন নির্মল চ্যাটার্জি ক্রিকেটার ছিল, আব্বাস ছিল, এইরকম ফুটবল ক্রিকেট দুদিকেই ছিল আর কি। তারপর খুব বন্ধুত্ব বলতে আমি তো খুব একটা সেরকম আমার মনে হয় না খুব একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব, যেটা আমার খুব একটা ফ্রুটফুল ফ্রেন্ডশিপ যাকে বলে, যার থেকে একটা সামথিং ওয়ান ক্যান ডিরাইভ সামথিং, সেরকম আমার মনে হয়, সেটা পরে হয়েছে, শান্তিনিকেতন গিয়ে হয়েছে। কিন্তু কলেজের লেভেলে ওই অনিলের সঙ্গে বন্ধুত্ব ছিল, আমরা একসঙ্গে সিনেমা দেখতে যেতাম, একসঙ্গে ওর বাড়িতে একটা মিউজিক সেশন হতো, পার্ক লেনে থাকতো, সেখানে গান বাজনা শুনতাম, এরকম একটা ব্যাপার। খুব খেলা দেখতাম সে সময়, এটা মনে আছে। ফুটবল দেখেছি, ক্রিকেট দেখেছি, ব্যাডমিন্টন বায়োসিতে ব্যাডমিন্টন হতো, টেবিল টেনিস দেখেছি, এটা খুব ছিল। তখন ঘোরাঘুরিটা তো অনেক সহজ ছিল, ট্রাম বাসে আমি থাকতাম, রাজবিহার আমি তো দুম করে 2 নম্বর বাসে চলে গেলাম একেবারে, সে একেবারে কলেজ স্ট্রিট ওয়াইএমসিএতে খেলা হতো, ভবানীপুর ওয়াইএমসিএতে খেলা হতো, খেলতেও যেতাম, টেবিল টেনিস খেলতে যেতাম। আর ডেফিনেটলি ক্রিকেট সিজনে টিকিট ফিকিট খেলা থাকতো, তখন এরকম তো খেলার মাঠ ছিল না, তখন খোলা মাঠে রোদের মধ্যে দেখতে হতো। সে তখনকার মনে আছে, হ্যাঁ, তখনকার যে প্রথম জার্ডিনের টিমটা এলো, এমসিসি রেগুলারলি খেলা দেখেছি, ক্রিকেট একেবারে রেগুলারলি দেখেছি, ফুটবলও মাঝে মাঝে যেতাম। একবার মনে আছে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং, আমাকে একজন মোহামেডান স্পোর্টিং এর দিল আর কি, সিজন টিকিট দিল। তা সেই মোহামেডান স্পোর্টিং এর দলের মধ্যে বসে মোহনবাগানে খেলা ভালো করে করতে পারছি না আর কি, মানে খুব নিশ্চিন্তে রুটিং ফর দেম সেটা আর হলো না। এবং বুঝলাম যে আমার পাশে আরেকজন আছেন, তিনিও হিন্দু, এবং তিনি আমাকে মুসলমান ভেবে খালি বলছেন যে খুব ভালো, দারুণ খেলছে মোহামেডান না, এরকম ধরনের কথাবার্তা। যাই হোক, সেসব তো গেছে এককালে, তখন আলাদা একটা মজা ছিল, যে খালি পায়ে খেলতো তো বাঙালি টিমগুলো, এবং সেটার মধ্যে একটা মোহনবাগান তখন কে ভট্টাচার্য, তারপর ভীষণ ভালো টিম ছিল আমার। এইগুলো গেছে, এটা পারসিস্ট করেছে থ্রু কলেজ। এই ইন্টারেস্টগুলো সবই ছিল, খেলার দিকেও ছিল, নিজেও ক্রিকেটে অল্প বিস্তর খেলেছি, ব্যাডমিন্টনটা রেগুলারলি খেলতাম, টেবিল টেনিসটা রেগুলারলি, এটা আমার মনে হয়। তখন আপনার ইন্টেলেকচুয়াল পারসুটস কোন জায়গায় ছিল? একেবারে অবসেসিভ ইন্টারেস্টিং। আচ্ছা মাইক, আপনি একবার বললেন যে আপনি হলিউড স্টারডম, তারপর বললেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, আপনি কি ওয়েস্টার্ন এটা ইন্টারেস্ট বেশি ছিল? হ্যাঁ, তখন আমার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক অনেক বেশি ইন্টারেস্ট ছিল। না, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ছাড়াও আপনি হলিউড স্টারডমের কথা বললেন, তারপর মানে না, বাংলা ছবি টবি যা দু একটা দেখেছি, দেখতে হতো, কেননা আমার কাকা ছিলেন ডিরেক্টর নিতিন ঘোষ, সেই জন্য নিউ থিয়েটারের কিছু কিছু ছবি দেখতে হতো, ওদের কাছ থেকে সিনেমার গল্প টপ্প শোনা হতো, নিউ থিয়েটারের ছবি কিছু দেখতে হতো। কিন্তু বাংলা ছবিটা কোনো সময়ই আমার পাতে দেওয়ার মতো মনে হয়, কোনো ছবিকেই আমার ওগুলো মনে হতো ওর ক্ষমাঘন্যা করে দেখার জিনিস, এবং ওর জন্য আলাদা স্ট্যান্ডার্ড, আলাদা ইয়ার্ডসিক, ওর সঙ্গে বিলিতির কোনো তুলনা হয় না। এখানে করছে চেষ্টা করে একরকম দাঁড়াচ্ছে, কিন্তু তার সঙ্গে ওই লেভেলটাই আলাদা বলে মনে হতো, কাজে ওটাকে খুব সিরিয়াসলি কোনোদিন নেওয়া হয়। হাসাহাসি বেশি হতো, হাসাহাসি বেশি হতো, মানে আনইনটেনশনাল, মানে আনইনটেন্ডেড লাফটার আর কি। খুব বিয়ে করতাম আর কি, খুব তুচ্ছতাচ্ছিল্য করা হতো বাংলা ছবিতে। এটা ওয়েস্টার্ন যে ইন্টারেস্ট, দ্যাট ওয়াজ মোর আউট অফ রিগার্ড, জাস্ট দে মেড বেটার ফিল্মস। ওটা তো কোনো কথা নেই, তখন হলিউডের 1930s 40s একটা খুব রিচ পিরিয়ড বলা যেতে পারে, এবং তার মধ্যে আমার রেঞ্জটাও খুব বেশি ছিল। এদিকে মিউজিক্যালস ভীষণ ভালো লাগতো, ফ্রেড অ্যাস্টেট, জিঞ্জি রজার্স, এই ধরনের একটা মিউজিক্যালের ব্যাপার ছিল। ট্যাপ ডান্সিংটা তখন ভীষণ চলছে, সেটার একটা ভয়ানক ইন্টারেস্ট ছিল, সেটা উঠেই গেল। তাছাড়া হলিউডের একটা এক্সপার্টিসটা আর কি, একটা জিনিসটাকে একটা বাজারে ছেড়ে দেওয়ার মতো একটা এক্সপার্টিস, তার মধ্যে ভালো সিনারিও, ভালো অভিনয়, ভালো প্যাকেজিং, সব মিলে একটা ব্যাপার ছিল। অনেক ছবির ক্ষেত্রে বলা যায় না, যেটা খুব একটা উপভোগ্য জিনিস ছিল, মানে সেটার মধ্যে ওই
হাইব্রাউইজমের প্রশ্ন, আভাগার্ডিজমের প্রশ্ন বেশ কিছু আসেনি। সত্যি কথা বলতে কি প্রথম ছবি যেটা হলো সেটা সেরকম ছবি হচ্ছে সিটিজেন কেন, সে তো অনেক পরের ব্যাপার। তবে হলিউড কে ভালো লাগার ব্যাপারটা এটা আমাদের অনেক ছেলেবেলা থেকে ছিল, মানে 1931-32 থেকে আমেরিকান ছবি দেখার একটা ভীষণ। যখন থেকে আমি ভবানীপুরে আসি, গড়পাড়ের ছেলেবেলাটায় এত দূরে ছিল সিনেমা হাউসগুলো যে তখন আমাদের তো গাড়ি টাড়ি ছিল না, কাজে সেটা যাওয়া হতো না। খুব কালে ভদ্র ছিল, বছরে একটা করে হয়তো ছবি দেখা হতো। তো ভবানীপুরে আসার পর, মানে আমার মামা বাড়িতে আসার পর, মামারা খুব আমুদে ছিলেন বলে থিয়েটার সিনেমার ব্যাপারটা একটা রেয়াজ ছিল, দলে বলে। তখন দুটো জিনিস খুব দলে বলে হতো, মাঝে মাঝে ন্যানকিং এ গিয়ে খাওয়া হতো আমার মনে আছে, আর হচ্ছে সিনেমা দেখা, সব আত্মীয় স্বজন মানে কাজিন টাজিন সব মিলে একেবারে যাওয়া। এই এইটুকু বলা যেতে পারে। আমার ইন্টেলেকচুয়াল পারসুটের মধ্যে তখন পড়াশোনা যেটা করতাম সেটা ভয়ানক হালকা লিটারেচার, ভয়ানক ডিটেকটিভ স্টোরিজের মধ্যে ছিলাম। সে মানে অ্যাগাথা ক্রিস্টি, এস.এস. ভ্যান ডাইন, এলেরি কুইন, হেন তেন, আর আস্তে আস্তে বোধ হয় সায়েন্স ফিকশনের তখন, তবে তখন তো খুব একটা বেশি কিছু ছিল না, সায়েন্স ফিকশনটা পরে ভীষণভাবে ইয়ে হয়েছে। মেইনলি ভীষণ লাইট লিটারেচার আমার যা মনে আছে, আমি যা পড়েছি এই ধরনের জিনিস, উড হাউস। তারপর কমিক্সেও তখন ভয়ানক একটা ইন্টারেস্ট ছিল। কমিক্সটা খুব ছেলেবেলায় হয়েছে, কারণ আমার অসুখ বিসুখ হলে মা কমিক্স কিনে এনে দিতেন। ওই তখন তো কত 2 আনা করে এরকম করে দাম ছিল ব্রিটিশ কমিক্সগুলো, আমেরিকান পাওয়া যেত না। কাজী তখন পড়াশোনার ব্যাপারটা ওই, আর মিউজিক সম্বন্ধে ভীষণ পড়াশোনা করতাম, এবং সেটার জন্য বেশিরভাগই তখন কেনার ক্ষমতা ছিল না, সব ন্যাশনাল লাইব্রেরি থেকে। মানে ওই শনিবার একটা ব্যাপার ছিল ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাওয়া, তা সেখানে গিয়ে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আরম্ভ করে বায়োগ্রাফিস হেন তেন সব কিছুই ভীষণভাবে পড়া, নোট করা, এ করা। মিউজিকটা এবং ওই বয়সে যারা কবিতা টবিতা লিখেছে সব আমার কোনোদিন হয়নি। কবিতা পড়ারও অভ্যেসটা খুব একটা বেশি হয়নি তখন। তখন তখনও পড়ার মধ্যে কি ইংরেজি পড়ার প্রতি প্রবণতা ছিল বেশি? মানে ইংরেজি ভীষণভাবে, একদম বাংলা উপন্যাস আমি পড়িনি তখন, একদম পড়িনি। এটা আমার পরিষ্কার মনে আছে। সেটা আমার আরো পরে হয়েছে শান্তিনিকেতনের পর থেকে। ইংরেজি এবং হালকা ওই যে বললাম আর কি, একটু স্টোরি মানে ভীষণভাবে পড়তাম। তাছাড়া স্যাপার মানে বুলডগ গ্রামার তেমন ওই ধরনের ব্যাপারগুলো ভয়ানক ছিল। আরো পরে রেমন চ্যান্ডলার ড্যাশেল হ্যামেট হয়েছে, সেটা আরেকটু পরে, সেটা বোধ হয় চাকরি জীবনে হয়েছে, চাকরির সময়টায় হয়েছে। তবে তার আগে শান্তিনিকেতন যাবার আগে এই ছিল আমার পড়াশোনা, এবং এই আমার প্রিয় ছিল। এর বাইরে তো আমি আর কিছু মনে করতে পারছি না। কিন্তু সিনেমা সম্বন্ধে, মানে সিনেমা ওয়াজ এন্টারটেইনমেন্ট সেই সম্বন্ধে। অ্যাবসলিউটলি নো, মানে ইনফ্যাক্ট ডিরেক্টরের নামের দিকেও যে খুব একটা বেশি ঝোঁক ছিল পড়ার দিকটায় তা না, বরং কোন স্টুডিও, ইজ ইট অ্যান এমজিএম ফিল্ম অর ওয়ার্নার ফিল্ম অর 20th সেঞ্চুরি ফক্স ফিল্ম, এইরকম একটা ছিল। আর ডেফিনেটলি স্টার্স, স্টার ওরিয়েন্টেড একটা ব্যাপার, কে করছে গ্যারি কুপার, গেবল, হামরি বগার, হ্যাঁ হামরি বগার আরো পরে। তখন হচ্ছে গ্যারি কুপার, ক্লার্ক গেবল, ক্যারি গ্রান্টের যুগ আর কি, গার্বো, নর্মান শেয়ারার, ওই ধরনের। তারপর এদিকে মিউজিক্যালসে জিঞ্জার রজার্স টজার্স হয়েছে, কমেডিতে জাস্ট বোধ হয় বব বোধ হয় জাস্ট আরম্ভ হয়েছে ওই টাইমে, বোধ হয় ইয়ে আরেকটু পরে এসছে, আমাদের ট্যাঙ্কে আরেকটু পরে এসছে কি না, ওই সময় এসছে। হ্যাঁ, that was the time Bob Hope wrote films, wrote to Ethiopia, wrote to Morocco, wrote to this, wrote to that, wrote to Singapore. তবে তখনও একটা ব্যাপার হয়েছে, ওই ফিল্ম মেকিং এর কতগুলো দিক ইনভাইভ করার ব্যাপার এসে গেছে তখন আমার মনে। মানে ছবি জিনিসটা ভীষণ থারলি, মানে ওটা একটা মজ্জায় ছিল একদিনের ব্যাপার। তার 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 অ্যাপ্রিসিয়েশনের লেভেলটা চেঞ্জ করেছে, কোয়ালিটি অফ অ্যাপ্রিসিয়েশন, মানে কোন দিকটা দেখছি কিটা দেখছি সেটা আস্তে আস্তে হয়তো বদলেছে, কিন্তু ছবি দেখাটা একটা ভীষণ ব্যাপার ছিল। এবং ভালো ছবি হলে 2-3 বার দেখার ব্যাপার ছিল, ভালো লাগে 2-3 বার। যে তখন প্রথম স্টার ইজ বর্ন আমার মনে আছে, সেটা পরে আরো অনেকবার হয়েছে। প্রথমবার ফ্রেডরিক মার্টিন, জ্যান কেনা, উইলিয়াম ওয়েলম্যানের ছবি ছিল, সে অসাধারণ। এবং তখন খুব ফ্র্যাঙ্ক ক্যাপরার যুগ ছিল।
আমাদের পাড়া বেলতলা রোডে, নিশিত সেন ব্যারিস্টার তার ছেলে চুরি বলে, ওরা কেন জানি পাস পেত, ওটা পেত এম্পায়ারে, এখন যেটা রক্সি, ওখানে কলাম্বিয়া ফিল্মসগুলো আসতো। আমরা আমার মনে হচ্ছে ওদের পাশে আমরা ইট হ্যাপেন ওয়ান নাইট দেখেছি, মিস্টার লিজ গোজ টু টাউন দেখেছি, ফ্র্যাঙ্ক ক্যাপরার বহু ছবি দেখেছি, এবং একবার দেখলে বহুবার দেখার একটা ব্যাপার ছিল। ভালো লাগলে ডেফিনেটলি আরেকবার না দেখা পর্যন্ত ঘুম নেই, কেন পুরোটা মনে আসছে না, পুরোটাকে মনে হয়েছে। যেরকম মিউজিকের ব্যাপারে যেটা পরে হয়েছিল, যে একটা সিম্ফনি শুনলে যতক্ষণ না পুরোটা একেবারে মাথায় গেঁথে যাচ্ছে ততক্ষণ কখন আবার বাজাবো। সকালে শুনেছি, আবার কলেজ থেকে আবার শুনলাম, শুনে জিনিসটা একেবারে মনের মধ্যে গেঁথে গেল, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেই। তারপর তো কলেজ তো হয়েই গেল। কলেজের পর একটা পিরিয়ড এলো যখন, তখন আমি বেশ কম বয়সে বোধহয় পাস করেছিলাম, 14.5 বছরে আমি ম্যাট্রিক দিয়েছিলাম। কাজেই ধরো 18.5 বছরে আমার তো বিএ পাস করা হয়ে গেছে, পড়বার তো কোনো প্রশ্নই ওঠে না, আর পড়াশোনা করার তো কোনো প্রশ্নই ওঠে না, অত অল্প বয়সে চাকরি নেবার কোনো প্রশ্ন ওঠেনি। তখন মা বললেন যে এরকম তুমি শান্তিনিকেতন যাও না 2 বছর 3 বছর। এটা আমাকে অনেকবার শুনতে হয়েছে। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হলেও রবীন্দ্রনাথ বলেছেন যে তুমি এসো না, বা মাকে বলেছেন ওকে পাঠিয়ে দাও না, এই ধরনের কথা যতবারই দেখা হয়েছে প্রত্যেকবার এই হাফ অন দিস থিং, ওকে পাঠিয়ে দাও না আমার স্কুলে, আমার ইয়েতে আশ্রমে পাঠিয়ে দাও না, এরকম একটা ব্যাপার হয়েছে। মার মনে খুবই একটা ইচ্ছে ছিল যে আমি শান্তিনিকেতনে পুরো কিছু না করলেও কিছুদিন অন্তত গিয়ে থাকি। কিছুদিন যদি থাকতে হয় তাহলে কলাভবনে যেতে হবে, কেননা ছবি আঁকাতে। এবং তখন আর একটা ব্যাপার তখন করেছিলাম, তখন ওই আমি বয়জন পেপার বলে একটা কাগজ রাখতাম, বিওপি, যেটা মানে সে পরে উঠে গেছে, তখন একটা ভীষণ ব্যাপার ছিল, সেও ভীষণ সাহেবী ব্যাপার। এগুলো বাঙালিরা জেনে করে না, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা কিরকম যেন ভীষণ একটা ইয়ে রয়েছে। বিওপি তে বিজ্ঞাপন বেরোতো প্রেস আর্ট স্কুল বলে, পার্সি ভি ব্র্যাডশ, তার কাছ থেকে লেসেন্স নেওয়া যায়, কত 1 পাউন্ড না 2 পাউন্ড পাঠালে তারা লেসেন্স পাঠিয়ে দেবে। সেই জিনিসটা বোধহয় বছর খানেক করেছিলাম, বাই পোস্ট ছবি আঁকা শেখা। প্রথমে সেই একটা কাগজে শুধু লাইন টেনে পাঠাতে হবে, হাতটা কিরম চলে যাবার জন্য পেন্সিল লাইন টেনে পাঠালাম, তারপর সেগুলো আবার ওরা তারপর তার ইয়ে করবে, তার সম্বন্ধে মন্তব্য করবে, তারপর ভেরিয়াস স্টেজেস আছে, এই করতে করতে পুরোটা হয়নি বোধহয়, আমার মনে হয় হ্যাঁ এইটে চললো। এটা হয়েছিল বোধহয় সেই সময় যুদ্ধ লেগে গেল, 38 সেপ্টেম্বর বলে বোধহয় আর হয়নি, 36-এ বোধহয় 37-এ বোধহয় আরম্ভ করেছিলাম, কলেজে ফার্স্ট ইয়ারে বোধহয় আরম্ভ করেছিলাম, সেটা কিছুদিন হলো। কাজেই আমার মাথায় আর্টের লাইনে যাব, পেইন্টার হবার কোনোদিন আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, একেবারেই ইচ্ছে ছিল না। তবে কমার্শিয়াল আর্টে আমার একটা শখ ছিল, এবং আমার মনে হয় যে কলেজের ফাইনাল ইয়ার থাকতেই আমার বোধহয় বিজ্ঞাপনগুলো দেখার, বিজ্ঞাপন স্টাডি করার একটা ব্যাপার ছিল, পোস্টারের দিকে একটা ইন্টারেস্ট ছিল, টাইপোগ্রাফি ছিল কিনা বলে, অন্তত লেটারিং, বিজ্ঞাপন ইন জেনারেল, পোস্টার ইত্যাদি দিকে আমার একটা ইন্টারেস্ট ছিল। এবং আমার মনে হয়েছিল যে চাকরি যদি করতে হয় বোধহয় ও লাইনে যাওয়া হবে। তো সেটা কি আপনার একেবারে নিজস্ব না বাইরের কোনো? একেবারে নিজস্ব, ওটা আমার তো ছেলেবেলা থেকে এঁকেছি, আমি আঁকতাম ছেলেবেলা থেকে, পোর্ট্রেট করতাম, কার্টুন করতাম, করতাম। না, বিজ্ঞাপনে যাওয়ার ইচ্ছেটা, বিজ্ঞাপন দেখে এটা আমার পক্ষে রিক্যাপচার করা খুব মুশকিল, কিন্তু আমার কমার্শিয়াল আর্ট, বিজ্ঞাপনের আর্ট, এই দিকে একটা ইন্টারেস্ট ছিল। বোধহয় বিলিতি কাগজে বিজ্ঞাপন দেখেও আমার একটা ইন্টারেস্ট হতো। এনিওয়ে, কমার্শিয়াল আর্ট আমি আঁকতে পারি, এবং ওই দিকে আমার যদি কিছু ট্যালেন্ট থাকে ওইটাকে ওইভাবেই কাজে লাগাবো, এরকম একটা বোধহয় ভেতরে একটা ইচ্ছে ছিল। কিন্তু তারপর যখন কলাভবন যাওয়ার কথা হলো, কলাভবন প্রথমেই জিজ্ঞেস করেছিলাম বোধহয় যে ওখানে কমার্শিয়াল আর্ট শেখায়, শেখায় কমার্শিয়াল আর্ট শেখায় না, তাহলে কি হবে। তখনও খুব অ্যানালিসিস করে, তখন মোটামুটি আচ্ছা মা বলছেন যাই, মাকে কষ্ট দেবো না, মার অনুরোধ একবার গিয়ে দেখেছি। আমার ভীষণ একটা রেজিস্ট্যান্স ছিল
দুটো কারণে। এক হচ্ছে তখন ওই প্রবাসী মডার্ন রিভিউতে যে ধরনের ওরিয়েন্টাল আর্ট প্রত্যেকবারই দুটো করে কালার প্লেট থাকতো, ওই রামগোপাল বিজয়বর্গীয়, প্রমোদ চট্টোপাধ্যায়, হ্যানথান, সেগুলো আমার খুব খারাপ লাগতো, ভীষণ খারাপ লাগতো। মিথোলজিক্যাল থিমস, তাছাড়া আঁকাটা ভীষণ পুরো বলে মনে হতো, উইচি ওয়াশি একটা সেন্টিমেন্টাল একটা ব্যাপার লাগে। ওইখানে আমার একটা, ওটার সঙ্গে আমি শান্তিনিকেতনকে আইডেন্টিফাই করতাম, এবং আইডেন্টিফাই করে আমার শান্তিনিকেতন সম্বন্ধে একটা রেজিস্ট্যান্স ছিল। আর একটা রেজিস্ট্যান্স ছিল, ওই কিছু শান্তিনিকেতনের বোধহয় সুদীপ ছাত্রকে হেন তেন কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছিল, যতজনের সঙ্গে আলাপ হয়েছে সকলেরই ওই লম্বা লম্বা চুল এবং একটু মেয়েলি কথা বলার একটা ব্যাপার আছে। ওইটাই আমার একটা ভয়ানক রেজিস্ট্যান্স ছিল যে শান্তিনিকেতনের গেলেই বোধহয় ওই রকম হয়ে যাবে। তো সেই জন্য আমার গিয়েছিলাম, একটু অনিচ্ছা সত্ত্বে গিয়েছিলাম। এবং আমার মনে আছে যেদিন প্রথম গেলাম, মা গিয়েছিলেন আমার সঙ্গে, একটা কারণে গিয়েছিলাম, বড় কারণ, যে আমি শুনলাম যে ওখানে একজন জার্মান প্রফেসর আছেন, ইনফ্যাক্ট হি ওয়াজ এ প্রফেসর অফ কম্প্যারেটিভ লিটারেচার, অ্যালেক্স অ্যারনসন বলে। সে নাকি পিয়ানো বাজায় এবং তার নাকি অনেক ক্লাসিক্যাল মিউজিক করে। এটা আমাকে খবর দিয়েছিলেন আমার বুলা কাকা, মানে প্রশান্ত মনোহরের ভাই প্রফুল্ল মনোহরেশ বলে, আমাদের খুব কাছের লোক ছিলেন। আমাকে ওই যে গ্রামোফোনের দোকান ছিল কারণ মহানবী, সে বিখ্যাত দোকান। যাই হোক, তিনি আমাকে বলছিলেন, মানিক তুই যাচ্ছিস, ওখানে তোর সঙ্গে আলাপ হবে, দেখবি, তুই তো তোর বিরোধী মিউজিকে খুব ইন্টারেস্ট আছে, ওখানে একজন আছে জার্মান প্রফেসর, জুইশ জার্মান প্রফেসর, ওর কাছে অনেক রেকর্ড আছে আর ও পিয়ানো বাজায়। বললাম যাক, তাহলে একটা কারণ পাওয়া গেল, যেটা একেবারে মাঠে মারা যাবে না। তো গেলাম। তারপর মা প্রথম দিনই নন্দলাল বাবু এসে দেখা করলেন, আমার জন্য একটা বড় সাইজের খাট করে রেখেছিল। একটা খবর পেয়েছিল যে 6 ফুটের বেশি লম্বা, সেই জন্য তুমি খাটটা দেখে নিয়েছো, শুয়ে দেখে নিয়েছো, পাবে হচ্ছে না ইত্যাদি, এটা জিজ্ঞেস করেছিলাম আমার মনে আছে। তারপর নন্দলাল বাবুর সঙ্গে একটা ন্যাচারালি দেখা হলো, মার সঙ্গে গেলাম। তো উনি, মা প্রথমেই বললেন, আমার ছেলের কিন্তু আপনাদের আর্ট মোটেই পছন্দ না, একটা চাল ড্রপড এ ব্রেক আর কি। যাই হোক, উনি দেখলাম খুব একটু মিচকি হেসে বললেন, ঠিক আছে দেখা যাবে, এইটাই শুধু বললেন। তারপর তো ওখানে তো আমার 2.5 বছর, ওখানে গিয়ে আমার একজন অসম্ভব কাজের বন্ধু হয়, যাকে বলা যেতে পারে, যার থেকে সত্যি করে আমার উপকার হয়েছে এবং ভীষণ একটা অ্যাফিনিটি হচ্ছে পৃথ্বীশ নিয়োগী বলে। সে এখন হাওয়াইতে অনারেবল ইউনিভার্সিটিতে প্রফেসর। আর কেসি নিয়োগী ছিলেন, কেসি নিয়োগী ছিলেন, সাদার্ন অ্যাভিনিউর বাড়ি। তা পৃথ্বীশ নিয়োগীর সঙ্গে প্রথম দিনই আলাপ হয়ে গেল। ও দেখলাম যে ওরা একেবারে আবল তাবল মুখস্থ। তারপর ওর সঙ্গে কথা বলি, বুঝলাম যে সাংঘাতিক, মানে আর্টের একেবারে আমার কতগুলো অ্যাকসেপ্ট, যেগুলো নোশনসগুলো আমার খুব নিজস্ব নোশনস একেবারে ওলট পালট হয়ে গেল। উনি কতগুলো ব্যাপার নিয়ে কতগুলো কথা বললেন, ইন্ডিয়ান আর্ট নিয়ে বললেন, নিয়ে বললেন। আরেকজন ছেলে ওর সঙ্গে খুব আলাপ হয়েছিল, দিনকার কৌশিক বলে, কৌশিক এখন করে মাঝে প্রিন্সিপাল হয়েছিল কলাভবনে, এখন শান্তিনিকেতনে থাকে। আমরা 3 জন ভীষণ বন্ধু হয়ে গেলাম এবং পৃথ্বীশের সঙ্গে বন্ধুত্বটা আমার পক্ষে অসম্ভব কাজের হয়েছিল, কারণ আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল, বিশেষ করে আর্টের ব্যাপারে, আর্ট হিস্ট্রির ব্যাপারে, আর্ট অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারে, ইমপ্রেশনিস্ট, পোস্ট ইমপ্রেশনিস্ট, মানে ওর সমস্ত পৃথিবীর আর্ট সম্বন্ধে ওর গ্রাস্প ছিল ওই বয়সে। সে ফ্যান্টাস্টিক, সে ভাবা যায় না। আর ওর একটা পিকুলিয়ার ব্যাপার ছিল, আমার যেরকম একটা ক্ষমতা ছিল এককালে, এখন বোধহয় নেই, যে এরম ভাবে আমাদের একটা খেলাও ছিল, একটা রেকর্ড দিয়ে সাউন্ড বক্সটাকে এরমভাবে ঠেকি অ্যাক্সিডেন্টালি তুলে ফেলা, রেকগনাইজ, তো সেটা আমরা পারতাম। পৃথ্বীশকে একটা বড় পেইন্টিং এর 1 স্কোয়ার ইঞ্চ দেখালে ও করে দিতে পারে, এরকম একটা ক্ষমতা ছিল, সাংঘাতিক ক্ষমতা ছিল ওর। মানে দেখাটা একেবারে টোটালি ফটোগ্রাফিক মেমোরি ছিল, ডিসক্রাইব করতে পারতো, এখানে এই রঙ, ওখানে এই রঙ, এখানে এই রঙ, এরকম। তা পৃথ্বীশের সঙ্গে ভীষণ বন্ধুত্ব হয়ে যায়। এবং তারপরে নন্দলাল বাবুও খুব কশাসলি আমার সঙ্গে ব্যবহার করলেন। উনি প্রথমে শুধু ওয়েস্টার্ন আর্ট আমাকে কপি করতে দিন, একেবারে কোনদিন আবার ইন্ডিয়ানের দিকে যান উনি। শুধু আমাদের একটা কাজ ছিল ছাত্র হিসেবে, যে দুপুরবেলা একটা টাইমে গিয়ে আমরা বাইরে স্কেচ করতে বেরোতাম, যা পেতাম, গাছপালা, গরু, ঘোড়া, গাধা, ছাগল সবই।
উনি মাঝে মাঝে চুপ করে পেছন থেকে এসে দাঁড়াতেন, দেখে দু একটা মন্তব্য করতেন। সেগুলো এত ইলুমিনেটিং যে আমার হোল আঁকার স্টাইলটা বলতে গেল, আমার আঁকার কনসেপ্টটা বলতে গেল। আমরা যেরকম আউটলাইন করি বিলিতি বিলিতি ঢংটা যাকে বলে, বিলিতি খুব সুপারফিশিয়াল একটা বিলিতি ঢং আছে, সেইটার থেকে একেবারে আসল যেটা গোড়ার ব্যাপারটা সেইটা পৌঁছে যেতে আমাকে ভীষণভাবে সাহায্য করে। তারপরে 6 মাস থাকার পরে আমার হোল আগা বাস্তারা বলতে গেল একদম। এবং শান্তিনিকেতন দেখলাম অনেকেরই ওরকম লম্বা চুল নেই, অনেকেই নাকা নাকা কথা বলে না, নানা রকম আছে। ওটা বোধ হয় আমার মনে হয় 2020 একটা সময় হয়তো ওই জিনিসটা হয়ে থাকতে পারে, তখন মোটেই সেটা আর ছিল না। তাছাড়া আর্ট বলতে ইন্ডিয়ান আর্ট রিল ট্রেডিশন, মানে এলোরা অজন্তা যদি দেখা যায় এবং মিনিচার যদি স্টাডি করা যায়, তার সঙ্গে ওই প্রবাসী মডার্ন রিভিউয়ের বেশি ওয়াশি সেন্টিমেন্টাল কোনো মিল নেই। অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট বেঙ্গল স্কুলের বহু ভয়ানক দুর্বল শিল্পী হয়েছে যারা ক্লেম করছে অবনীবাবু থেকে বেরিয়েছে, কিন্তু তারা আসলে ভীষণ সেকেন্ড রেট থার্ড রেট তারা, যদিও তাদেরই ছবি গাদা গাদা করে প্রবাসীতে ছাপাতো। ন্যাচারালি ভুল একটা ধারণা হবে, কিন্তু সেখানে প্রথমে নন্দলাল বাবু, ইভেন্চুয়ালি বিনোদ বাবু, কিঙ্কর বাবু, দেখলাম যে নন্দবাবু প্রচন্ড ফ্রিডম দিচ্ছেন। বিনোদ দা যেরকম ছবি আঁকেন তার সঙ্গে সত্যি করে চট করে বেঙ্গল স্কুল বলে কিছু বোঝা যায় না। রামকিঙ্কর বাবু তো যা ইচ্ছে তাই করছে, তার সঙ্গে এসে একটা টোটালি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। কাজেই আমি দেখলাম যে একটা অদ্ভুত ব্রড মাইন্ডেডনেস আছে শান্তিনিকেতনে, অন্তত একটা সময় ছিল। পরে নন্দলাল বাবু একটুখানি বুড়ো হয়ে গিয়ে, একটু খিটখিটে হয়ে গিয়ে কতগুলো লেভেলে ওদের সঙ্গে একটুখানি মনোমালিন্য হয়েছে, এবং কয়েকজনকে উনি প্রশ্রয় দিয়েছেন যারা সত্যি করে বিনোদবাবু কিঙ্করবাবুর লেভেলে মোটেই শিল্পী নন। এবং তাতে বিনোদবাবু কিঙ্করবাবুরও মনে মনে ক্ষোভ ছিল, কিন্তু সেটা সেরকম প্রকাশ করতেন না। মোট কথা আমরা যেটা পেয়েছি শান্তিনিকেতনে তাতে আমাদের একেবারে দিক খুলে গিয়েছিল। এবং তারপর ওখানে দুটো ব্যাপার ছিল, দুটো ট্রিপ করেছিলাম আমরা, সে মানে মোস্ট ফ্যাসিনেটিং। আমি, পৃথ্বীশ, কৌশিক আর বত্রিশস্বামী বলে একজন ছেলে আমাদের মাস্টারমশাই ছুটি দিলেন 2 মাসের। আমরা ওই সার্কুলার ট্যুর বলে একটা ব্যাপার হয়, 85 না 86 টাকায় একটা টিকিট পাওয়া যায়। সেটা 2 মাস ধরে, একটা টিকিটটাও আলাদা, একটা এরকম একটা ছোট্ট পুস্তিকার মতো আর কি, রেলের টিকিট, এবং তাতে একটা ম্যাপ থাকে, তাতে রুটটা দেওয়া থাকে, এই রুট দিয়ে তোমাকে যেতে হবে এবং তুমি যত ইচ্ছা ব্রেক জার্নি করতে পারো, কিন্তু এই রুটটা থেকে ডেভিয়েট করতে পারো না। 2 মাসের মধ্যে তোমাকে শিখতে হবে এক জায়গা থেকে আরম্ভ করে। তো আমরা সেরকম হিসেব করে দেখলাম যে এই রুট, একটা পার্টিকুলার রুট দিয়ে গেলে মোস্ট অফ দি আর্ট প্লেসেস অফ আর্ট ইন্টারেস্ট, সাঁচি ফাঁচি ওই দিক থেকে নিয়ে আলা অজন্তা এগুলো করে একেবারে ফিরে আসা যায়, গোয়ালিয়র টোয়ালিয়র সব করে। তো সেইটাতে আমরা একবার গিয়েছিলাম বোধহয় 1941 গিয়েছিলাম, দুটো ট্রিপ গিয়েছিলাম। একবার কোনারক গিয়েছিলাম, সে গরুর গাড়ি করেছে, সে তখন মানে কোনারক যাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার, এবং তখন গিয়ে ওখানে কেউ যায় টায় না, বিশেষ রেস্ট হাউস মতো ছিল। তাতে আমরা খাতাতে দেখলাম বোধহয় 6 মাস আগে একজন এসেছিল, সেই 6 মাসের মধ্যে কোনারক কেউ আসেনি বা থাকেনি, হয়তো এসে দেখে চলে গেছে, থাকেনি। আমরা 7 দিন ছিলাম কোনারকে, 7 দিন ছিলাম। তারপর অজন্তা, এলোরাতে 3 দিন করেছিলাম, সাঁচিতে ছিলাম 2 দিন, এরকম একটা বিরাট ট্যুর। এবং সে ভীষণ, উই রিয়েলি রাফড ইট, মানে রাত্রেবেলা প্ল্যাটফর্মে শুয়ে থাকা, ভীষণ শীত তখন, নভেম্বর ডিসেম্বর মাস। খাজুরাহোতে গিয়ে দেখলাম যে এরকম ওখানে কোনো থাকবার জায়গা নেই, তখনও হয়নি। সেটা গোয়ালের ভেতর ওই খড় বিছিয়ে তাতে করে রাত্রে শোয়া হলো, এরকম ধরনের একটা ব্যাপার ছিল। বাট ফ্যাসিনেটিং, ইনক্রেডিবল একদম, সেখানে ভীষণভাবে চোখ খুলে গেল। এবং তখন সেই উইকেটটাতে আপনাদের সময়টা আর্টেতেই কাটতো, একেবারে আর্টেতে কাটতো। আমার সঙ্গে সঙ্গে মিউজিক তো চলছিল, একটা বাদ চলে গেল ফিল্মটা শান্তিনিকেতনে গিয়ে, তাও আমি because I think the trip can be in the film can be very interesting. হ্যাঁ, একেবারে ভীষণভাবেই ওখানে রান্না বান্না ওরাই করতো। কৌশিক বোধহয় রুটি বেলতো, আরেকজন ডাল রাঁধতো, এরকম একটা ব্যাপার, সে প্রায় বেয়ারলি খাওয়া যায় আর কি। কিন্তু বাট ওইসব বয়সে ওইসব অবস্থায় কেউ ওগুলো মাইন্ড করে না, ওগুলো কিছুই না, একদম কিছু। এবং প্রচুর হাঁটা হতো, মানে আমরা পর্দাপুর ডাক বাংলাতে থাকতাম, সেখান থেকে রোজ অজন্তায় হেঁটে যেতাম, হেঁটে ফিরতাম 3.5 মাইল 7 মাইল করে রোজ হাঁটা হতো। তারপর এলোরাতেও জাস্ট রেস্ট হাউসটা তৈরি হচ্ছে, অর্ধেক তৈরি হচ্ছে, সেই অর্ধেকের মধ্যে একটা ঘরে আমরা ছিলাম, সে বাজরা রুটি খাওয়া হতো, হতো মনে আছে। সেগুলোতে আমাদের অভ্যাস ছিল খুব ভালো।
হয়ে গেছিল এবং একবার সে ট্রেনে মনে হচ্ছে যে আমরা এক জায়গায় একটা গোলমালে পড়ে গেছিলাম, কেননা রুট বদলে গেছিল, সেটা ভুল রুটে এলাহাবাদ থেকে উঠলাম, সেটা ভুল ট্রেনে, সেই রুটটা ওর মধ্যে পড়ে না। এখন চেকার এলো, চেকার টিকিট টিকিট আমরা ওটা দিতেই ও বোধ হয় কোনোদিন দেখেনি, ও বসে পড়লো, বসে পড়ে প্রত্যেক পাতা উল্টোচ্ছে করে অনেকক্ষণ, হিট টুক অ্যাবাউট 5 মিনিটস, 5 মিনিট ওটা দেখে বললো রং রাউট, রং রাউট। আমরা এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, জানাচ্ছি, কেউ আমরা একটা কথাও বললো না, 5-6 বার রং রাউট বলে নেমে চলে গেল। সো আমাদের কোনো শাস্তি ভোগ করতে হয়নি। তারপরে আবার আমরা রুটে চলে গেছিলাম, কিন্তু একটা লং চাঙ্ক আমরা কিন্তু ভুল রাস্তায় গেছিলাম, বাট নোবডি মাইন্ড। তারপর সেটা তো হলো, সেটা সেইভাবে। তারপর 1941-এর অগস্টে রবীন্দ্রনাথ মারা গেলেন। রবীন্দ্রনাথ, ইনসিডেন্টালি মিউজিকের ব্যাপারটা খুব বেশি চলতো। মিউজিক রোজ সন্ধ্যেবেলা, এটা একটা বিখ্যাত, অনেক কার্টুন ফার্টুন করেছে। আমি যে হাতে রেকর্ডের অ্যালবাম নিয়ে পুরো সেই শ্রী ভবনের সামনে দিয়ে, মেয়েদের সামনে দিয়ে, সে মাঠ ক্রস করে সে অ্যারানসনের বাড়িতে, অন্নদাশঙ্কর রায়ের বাড়ির সামনের বাড়িতে আমি থাকতেন আর কি, সেখানে যেতে হতো, আর রোজ সন্ধ্যাবেলা রেকর্ড নিয়ে ফিরতাম। এটা একটা ছবি ছিল শান্তিনিকেতনের তখন আর কি। ওখানে গিয়ে আমরা রেকর্ড শুনতাম। আর উত্তরায়ণে একটা পিয়ানো ছিল, নট ভেরি ওয়েল টিউন, বোধহয় ইন্দিরা দেবীর পিয়ানো ছিল অরিজিনাল, ওটা ওখানেই থাকতো। সেটা খবর পেয়ে অ্যারানসন বললো যে চলো পিয়ানো, ওখানে স্কোরও ছিল, দেখলাম যে একটা বেথোভেন সোনাটা, মোৎসার্ট সোনাটা কয়েকটা ছিল, সেইগুলো ও বাজাতো এবং আমি পাতা উল্টে দিতাম। এইটের থেকে আমার ওই স্কোরের সঙ্গে ফ্যামিলিয়ারিটি, তার আগেই আমার অভ্যেস ছিল মিনিয়েচার স্কোর্স আমি কিনতে আরম্ভ করলাম। এখানে পাওয়া যেত না, বম্বেতে এস রোজ অ্যান্ড কোম্পানি বলে একটা মিউজিকের দোকান আছে, এখনো বোধহয় আছে, বোধহয় হর্নবি রোডে ছিল এস রোজ অ্যান্ড কোম্পানি। ওরা ওই অয়েলেনবার্গ স্কোর্স বলে জার্মান স্কোর্স সেগুলো আনাতো, বম্বেতে তো অনেক খদ্দের পার্সিফার্সি রয়েছে, সেইটা আনাতাম এবং স্কোর দেখে দেখে মিউজিক শোনার একটা অভ্যেস হয়ে গেছিল। এবং রাত্রেবেলা ইট ইউজ টু বি মাই বেড সাইড রিডিং। অনেকদিন আমি স্কোর নিয়ে শুতে গেছি, স্কোরটা দেখেছি এবং তাতে ওই পুরো মিউজিকটা মনে এসে যেত, সেটা একটা ব্যাপার ছিল। কলকাতায় একটা গ্র্যামোফোন ক্লাব হয়েছিল তখন, আর্ট ইন ইন্ডাস্ট্রি, ওই যে বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ পার্ক স্ট্রিটে, এখন পার্ক হোটেল উঠে গেছে, সেটা নেই। পার্ক স্ট্রিটে আর্ট ইন ইন্ডাস্ট্রি বিল্ডিং ছিল, তার একতলায় একটা বড় ঘর ছিল, সেটা গ্রামোফোন ক্লাব ব্যবহার করতো সপ্তাহে একদিন। বেশিরভাগই প্রায় ব্যাঙ্গো ইন্ডিয়ান, ফার্সি, যেরকম ছিল বাঙালি। আমাদের সময় বাঙালি সত্যি করে বলছে খুব বেশি ছিল না বাঙালি মিউজিকে ইন্টারেস্টেড, মানে ওয়েস্টার্ন মিউজিকে ইন্টারেস্টেডের মধ্যে নীরজ চৌধুরী ছিলেন, চঞ্চলবাবু ছিলেন, বিষ্ণুবাবু ছিলেন, এইরকম। আর আমার তো মনে পড়ে না, ক্যালকাটা সিম্ফনি অর্কেস্ট্রায় কিছু কিছু বাঙালি ছিল, যেমন রামানন্দবাবু মেয়েটে, এরা ওরা ভায়োলিন বাজাতো, সেকেন্ড ভায়োলিন, সেকেন্ড ভায়োলিন বাজাতো। কিন্তু দোকানে গিয়ে রেকর্ড কিনে মিউজিক শোনা বাঙালিদের মধ্যে প্র্যাকটিক্যালি ছিল না। নীরজবাবুর সঙ্গে তখনই আলাপ হয়। নীরজবাবু শান্তিনিকেতনে একদিন পৃথ্বীসী খবর দিল যে একটা ম্যাগাজিন বেরিয়েছে খুব ইন্টারেস্টিং, তাতে একটা ওয়েস্টার্ন মিউজিক সম্বন্ধে খুব দারুণ ইন্টারেস্টিং আর্টিকেল বেরিয়েছে। দেখলাম সমসাময়িক জার্নালটার নাম, কোয়ার্টারলি জার্নাল, এডিটেড বাই নীরজ চৌধুরী। 3টে না 4টে সংখ্যা বেরিয়েছে ওটা বলছে। তো সেকেন্ড নাম্বারটায় ইউরোপীয় সঙ্গীতের সন্ধানে একেলা নাম দিয়ে সিউডোনিমে বেরিয়েছে। ভাই নিয়ে মিউজিক ভীষণ ভালো লেগে, তারপর পৃথ্বীসী খোঁজ করলো, জানলো যে এটা নীরজ চৌধুরী ছদ্মনাম। এবং তারপরে যখন ছুটিতে, গ্রীষ্ম না পুজো মনে নেই, ছুটিতে আমি আর চক্রবেড়ে রোডে নীরজবাবুর বাড়ির সন্ধান করে সেখানে গেলাম। এখন ইট সো হ্যাপন যে সমসাময়িকের প্রথম সংখ্যায় দিলীপ বিশ্বাস বলে একজনের প্রফেসর, দিলীপ বিশ্বাসের লেখা বাবার কবিতা সম্বন্ধে, আবল তাবল সম্বন্ধে একটা লেখা বেরিয়েছে। তা আমার পরিচয় দিতে বলেন, ও আপনি তো সেই প্রথম সংখ্যার লেখাটা নিয়ে এসছেন। আমি বললাম না, আমি দ্বিতীয় সংখ্যার লেখাটা নিয়ে এসেছি। আপনি একটা লিখেছেন ওয়েস্টার্ন মিউজিক, হ্যাঁ আপনার ওয়েস্টার্ন মিউজিকে ইন্টারেস্ট আছে নাকি, কি ব্যাপার? তারপর নিয়ে গেলেন, হি ওয়াজ মোস্ট কর্ডিয়াল। ওর একটা সেই হ্যান্ডমেড গ্রামোফোন ছিল,
ইএমজি কোম্পানির হ্যান্ডমেড গ্রামোফোন এবং তাদের রেকর্ড যে তখন ওর ছেলেরা এরকম একটা বোধহয় হয় উনি, আরেকটা বোধহয় বছর চারেক একটা বছর উনি বেরিয়ে গেছিলেন, উনিও ফিরলেন তখন, আমরাও গেলাম। তার রেকর্ডের গ্রামোফোনের ওপর একটা পেপার ওয়েটের তলায় সাদা কাগজে লেখা রয়েছে ভুতু গ্রামোফোনে হাত দিবে না, ইত্যাদি এরকম একটা ব্যাপার। তা তবে সেই ভুতু বোধহয় এখন ও বোধহয় কীর্তি নারায়ণ না ধ্রুব নারায়ণ, ওই দুজনের একজন। সে তখনই তাকে বসিয়ে চেম্বার মিউজিক শোনাতে, বাবা এটা কি ওপাস ওয়ান নাম্বার ওয়ান, আমার পরিষ্কার মনে হয় এরকম একটা ব্যাপার। নীরদবাবুর বাড়িতে তখন মানে কলকাতায় এলেই যাওয়া হতো, এবং ফার্স্ট ইয়ার মিউজিক ম্যান আর কি, কথাবার্তা বলতে খুব ভালো লাগছে। তারপর তো শান্তিনিকেতনের পর্ব তো শেষই হয়ে এলো বলতে গেলে। নীরজ চৌধুরী এখন ইংল্যান্ডে থেকে গেছেন, ওকে বোধহয় একটা স্টাইপেন্ড মানে ওকে একটা অ্যালাউয়েন্স দিচ্ছে থাকার জন্য, উনি বলেছিলেন চলে আসবেন অক্সফোর্ড থেকে। অক্সফোর্ডে। এবং সেকেন্ড ভলিউম অফ হিজ অটোবায়োগ্রাফি লেখা হয়ে গেছে, এবার বোধহয় ছাড়তে যাবে। এই অ্যারনসনের আর কোনো মানে ইউ আর লুকিং ফরওয়ার্ড টু অ্যারনসন টু শান্তিনিকেতন, তার আর কোনো প্রভাব মেলামেশা? না, আমাদের মনে হয় মানে অ্যারনসন ওয়াজ অ্যাবসলিউটলি মানে সে বোল্ড ওভার, মানে আমার একটা ও বললো যে আমি এতদিন রয়েছি, আমার একটা লোকও পাইনি ওয়েস্টার্ন মিউজিকে এরকম সিরিয়াসলি ইন্টারেস্টেড, কাজে ন্যাচারালি উই স্টার্ট আওয়ার ফ্রেন্ডশিপ ইমিডিয়েটলি। এবং হতো কি ওর কিছু রেকর্ড ছিল, তারপর কম্পেয়ার করা হতো, তোমার এটা আছে ওটা আছে, আচ্ছা আমি আর সামনের বার আসবার সময় সব নিয়ে আসবো। যখন আমার বাই দ্যাট টাইম আমার ওই টুকটুক করে না, শুধু তো নতুন রেকর্ড কিনতাম তা না, আমি মানে সেকেন্ড হ্যান্ড রেকর্ডও কিনেছি। চোরাবাজারে যাওয়ার একটা ব্যাপার ছিল, ওই ফ্রি স্কুল স্ট্রিটের তখনও পুরনো রেকর্ড, ওই 78 রেকর্ডও পাওয়া যেত। মাঝে একটা বাড়িতে রুটিওয়ালা এলো, তার কাছে 4-5টা রেকর্ড, সেটা 8 আনা দিয়ে কেনা হলো। সে খুব পুরনো, সে বেথোভেন ওভারচার্স, এগমন্ট, কোরিওলানাস, এই প্রায় শোনা যায় না, কিন্তু তখন ওই মানে কোনোদিন শুনিনি, কোথায় কবে শুনতে পাবো, তার মধ্যে দিয়ে ঘসঘসের মধ্যে দিয়ে যা পাচ্ছি তার থেকেই আনন্দ আর কি, সেরকম একটা ব্যাপার ছিল। কাজী অ্যারনসনের ব্যাপারটা মোটামুটি ওই, এবং অ্যারনসন তখন লিখছে সে বিষয়ে একটা অনেকটা সময় রবীন্দ্রনাথ টু ওয়েস্টার্ন আইস বলে সেটা রিপ্রিন্ট করেছে, ঋদ্ধি বলে একটা পাবলিশার আছে, তারা রিপ্রিন্ট করেছে। ভেরি ইন্টারেস্টিং বই, ভীষণ ইন্টারেস্টিং বই, এবং তখন সেটা নিয়ে ভীষণভাবে পড়াশোনা করছে, রিসার্চ করছে, উত্তরায়ণে গিয়ে বলছে, করছে। কাজে বইটাও ও করতো, সে সম্বন্ধে আমি অনেক সমস্ত নতুন নতুন তথ্য শুনেছি। রাবাই নেথান, ওকে একবার প্রমাণ হলো জু, হচ্ছে রাবাই নেথান, এরকম ব্যাপার রয়েছে, অদ্ভুত রয়েছে। আর রেকর্ড শোনা, এবং পরে যখন পিয়ানোটা অ্যাডেড হলো, ন্যাচুরালি ইট ওয়াজ বিকেম মাচ রিচার। ও খুব একটা ভালো না বলেও কিছু কিছু সোনাটা বেশ ভালো বাজাতে পারতো, এবং নেহাত আমার মনে হলো এককালে ভালোই বাজাতো, অভ্যাসটা চলে গেছে বলে। দেন হি প্র্যাকটিসে আরো হাতটা ভালো হয়ে গেছিল। তারপর চলে গেল, ঢাকায় গেল, ঢাকার পরে এখন তো হাইফাতে রয়েছে, এখন হাইফাতে খুব নাম করা প্রফেসর। মিউজিক অ্যান্ড দ্য নভেল বলে একটা বই লিখেছে, আমাকে পাঠিয়ে দিয়েছে সম্প্রতি, সে ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ পাণ্ডিত্যপূর্ণ বই, আর কঠিন বই, ভালো। আর ওখানে আর বিশেষ কেউ ছিল না মিউজিকের ব্যাপারে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে ওখানে থাকতে আমার রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপারও একটা হয়ে গেছিল আস্তে আস্তে, কেননা ওখানে অশেষবাবু এসরাজ বাজাতেন, উনি বিষ্ণুপুর ঘরানা, কাজে ওর ঘরে গিয়ে আড্ডা ফাড্ডা হতো, বিষ্ণুপুর ঘরানার সম্বন্ধে অনেক কিছু বলতেন, গোপেশ্বর সম্বন্ধে বলতে, অনেক রাগ বাজাতেন যেটা বিষ্ণুপুর ঘরানার সঙ্গে অ্যাসোসিয়েটেড, কিন্তু নর্থ ইন্ডিয়ান মিউজিশিয়ানরা কেউ বাজায় না এরকম। জলধর কেদারা বলে একটা বাজায়, আমার পরিষ্কার মনে আছে এখন, সেটা কেউ বাজায় না, ওদের মধ্যেই সেটা বেশি চল। তারপর ওখানে ক্লাসিক্যাল মিউজিকে তখন একটা খুব রেগুলার ব্যাপার ছিল, তখন যুদ্ধের মধ্যে ওই হিটলারের স্পিচ একটা শোনার ব্যাপার ছিল, জার্মানিটা অসম্ভব পাওয়ারফুল স্টেট ছিল তখন, সেটা শোনা হতো, অ্যারনসন মাঝে মাঝে ট্রান্সলেট করে দিত, সে একটা অদ্ভুত জার্মানিটা ভীষণ, এবং তখন জাস্ট যুদ্ধ নাচছে, এবং তখন ভীষণভাবে জার্মানিরা জিতছে ব্যাপার আছে।
সে একটা সাংঘাতিক ব্যাপার ছিল। তারপর রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর এবং একটা ব্যাপার হতে লাগলো যে শান্তিনিকেতন গিয়ে আমার সিনেমার ওপর ইন্টারেস্টটা ভীষণ একটা সিরিয়াস টার্ন নেয়, কেননা ওখানে লাইব্রেরিতে দুটো তিনটে বই ছিল, তার মধ্যে ফুটফিনের বই দুটো ছিল, রেমন্ড স্কটসউডের বই ছিল, আর পল রোথার বইটা ছিল ফিল্ম টিল। ওই তিনটে পড়ার পর ভীষণ একটা বোধহয় চেঞ্জ আসে মাই পারসেপশন অ্যান্ড অ্যাটিটিউড টু ফিল্ম। মাঝে মাঝেই এসে কলকাতায় উইকেন্ডে চলে আসতাম আমি, উইকেন্ড করলে না তো অন্তত বুধবার ছুটি ছিল, যাই হোক ছুটি ছাটা পেলেই আমি কলকাতা চলে আসতাম, মেইনলি ফিল্ম দেখার জন্য চলে আসতাম। এবং তারপর 41-এ রবীন্দ্রনাথ মারা গেলেন, তো 42 মাঝামাঝি আসার পর থেকেই আমার মনে হচ্ছে যে আর বোধহয় শিখবার কিছু প্রয়োজন নেই, কারণ আমি যেদিকে যাব তাতে এ লাইনে এখানে আর বেশি সময় দেওয়ার কোনো মানে হয় না। যা শেখবার মোটামুটি তো গ্রাউন্ডিংটা তো হয়েই গেছে, হয়ে গিয়েও ছিল, তখন আমি বেশ ভালোই আঁকি, আঁকা টাকা আমার একেবারে বদলে গেছে, র্যাডিক্যালি চেঞ্জ করে গেছে। কি লাইনে যাবেন বলে কমার্শিয়াল আর্ট, তবে কোন কমার্শিয়াল আর্ট কিভাবে যাব সেটা আমার মনে হচ্ছিল যে যাই হোক একটা হয়ে যাবে, একটা অপটিমিজম ছিল। 42 ডিসেম্বরে জাপানিরা বোমা ফেলতে আরম্ভ করলো কলকাতা। সেই সময় হঠাৎ একটা টেরিবলি আইসোলেটেড, তার আগে অগস্ট ডিস্টারবেন্সেস হয়ে গেছে, 42 অগস্ট মুভমেন্ট হয়ে গেছে, 42 অগস্ট মুভমেন্ট হয়ে গেছে, এবং তখনই একটা ভীষণ আইসোলেটেড মনে হচ্ছে, একটা আইল্যান্ডের মতো, মানে কিরকম কলকাতা শহরের সঙ্গে একেবারে যোগ বিচ্ছিন্ন, এবং সেটা যে খুব ভালো ফিলিং তা আমি বলবো না। দেখতে পাচ্ছি কয়টা চমৎকার, এটা চমৎকার, আহার কি সুন্দর শান্তিময় পরিবেশ, কিন্তু সেটা বোধহয় চিরকাল শহরে মানুষ বলে সেটা একটুখানি হাঁপিয়ে ওঠার ব্যাপার ছিল তাতে, এবং একটুখানি ভালো না লাগার ব্যাপার ছিল সেটা। তা আমরা কজন ঠিক করলাম, ওই চারজনই, আমি যে চারজন ট্যুরে গেছিলাম তারা ঠিক করলাম কলকাতায় যেতে হবে। মনে আছে তখন ট্রেন ফ্রেন কিছু নেই, ট্রেন আছে কিন্তু শান্তিনিকেতন থেকে যাওয়ার কোনো ট্রেন নেই, যেতে হলে পানাগড় থেকে যেতে হবে। তা উই ওয়াক 16 মাইলস, এটা আমার মনে আছে। একেবারে ইলাম বাজার, শুধু নৌকাটা ওখানে ক্রস করে দিয়েছিল ওখানে অজয়টা, তারপরে আবার হাঁটা, এবং জাস্ট আমরা পৌঁছবার আমি দেখতে পাচ্ছি, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে ওদিকে ঝুপ 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 করে সেই ট্রেনটা চলে গেল, মিসড ইট বাই অ্যাবাউট 5 মিনিটস। তারপর সে সারা রাত প্ল্যাটফর্মে থাকতে হলো, পরের দিন আরেকটা ট্রেন ছিল, সেই ট্রেন বেড়ে এলাম। মানে সেটা একেবারে ছেড়ে ছুড়ে দিই, হ্যাঁ, একেবারে সেটা একেবারে চাও না, মাঝে একবার চলে আসে, একেবারে ছেড়েছিলাম ডিসেম্বরে। সেটা সঙ্গে একটা জাপানি বোমার একটা সম্পর্ক ছিল, জাপানি বোমা ফেলছে, মা এখানে রয়েছেন, সকলে এখানে রয়েছেন, ওখানে বোমা পড়বে না কোনোদিন, বোমার একটা এক্সাইটমেন্টও আছে সামাও, তখন একটা কি বোমা ফেলাটা কি, জাপানিরা সে আসছে, সব সকালে দেখতে পাওয়া যায় নাকি, ওই গেল, তারপর ধূপ 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 আওয়াজ পেলো, সেটা থেকে অত দূরে থাকতে পারলাম। আমি একদিন মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই তাহলে আমি চলি, উনি আমার বললেন হ্যাঁ যাও, একবারও বললেন না যে তুমি থাকো। 2.5 বছর ছিলাম, মানে জাস্ট হাফ, 5 বছরের কোর্স, 2.5 বছর ছিলাম। হ্যাঁ ঠিক আছে যাও, চলে এলাম। একদিনের বলাতে আমি সব তল্পি তল্পা গুটিয়ে চলে এলাম। চলে এসে আরবার 14 বোমা হয়েছিল, মনে আছে, গ্যালাক্সি স্কোয়ারে পড়লো। এনিওয়ে, I came back, that was December 1942. তারপর কি করব, তখন আমাদের বাড়িতে একজন বুড়ো ভদ্রলোক আছেন, ললিত বাবু বলে, আত্মীয় না, ওই এক এক রকম থাকে, একজন বুড়ো আসে, কথা বলে, চলে যায়, সকলের সঙ্গে খুব হৃদ্যতা ইত্যাদি, বাঙাল ভদ্রলোক খুব। একটা বিজ্ঞাপনের অফিস, আমার চাকরি বাকরি নিয়ে কথা হচ্ছে, একটা ভদ্রলোক বলেন, আরে বিজ্ঞাপনের অফিস তো ডিজে কুমার আছে তো। ডিজে কুমারটা কি ব্যাপার, তখন ডিজে কুমার জানেন, আরে দিলীপ গুপ্তর অফিস। ওদের সঙ্গে খুব আলাপ, ওদের বাড়িতেও ইকুয়াল যাতায়াত, ওই রকমই যাতায়াত। তারপর বেরোলো যে দিলীপ গুপ্তর বোন এবং ভাইকে আমরা যথেষ্ট চিনি, কল্যাণী এবং মানিক গুপ্ত, ওদের খুব চিনি, কিন্তু ডিকে গুপ্ত নামটাই আমি কখনো শুনি, দিলীপ গুপ্ত নামটা শুনি। তা আমি লয়ে যাই, তারপর ঠিক আছে, ওই তো গত জানুয়ারি না ফেব্রুয়ারি তখন হয়ে গেছে, 2 মাস বসেছিলাম হয়তো। তারপর একদিন নিয়ে গেল,
হচ্ছে দিলীপ গুপ্তর সঙ্গে আলাপ হলো রামময় রোড। তো দিলীপ গুপ্ত তো শুনে টুনে ওইটা শুনলেন যে আমি আবল তাবলের ছেলে, টুনটুনি বইয়ের নাতি ইত্যাদি শুনে বেশ ঠিক আছে মানে তুমি তাহলে একটা কাজ করো, কয়েকটা বিজ্ঞাপন করে আনো তো, একটা প্রোডাক্ট তোমাকে, এই প্রোডাক্ট ধরো না অমুক একটি পারফিউমের গেলা দিই, এই সাইজ হবে, কয়েকটা বিজ্ঞাপন করে আনো। মানে লিখে টিকে এঁকে সব না, নট কপি, কপির জায়গাটা ইন্ডিকেট করে দিতে হবে। আমি তার আগে বোধহয় কিছু কিছু বিজ্ঞাপনের বই টই দেখেছি, যাতে দেখেছি এরকম ডাবল রুল দিলে কপিটা ইন্ডিকেট করে ইত্যাদি লাগে না, কি করে রাফ করে সেটা সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছিল। মডার্ন পাবলিসিটি গ্রাফিক্স তখন বেরোয়নি, মডার্ন পাবলিসিটিটা রেগুলারলি আসতো, সেটা আমার ইন্টারেস্ট ছিল, কারণ আমার ইলাস্ট্রেশনে একটা ইন্টারেস্ট ছিল বলে ওগুলোতে আমার একটা ইন্টারেস্ট ছিল। কি শেষ হয়ে গেছে? না, তারপর আমি করে নিয়ে গেলাম, ওখানে ছিল তখন মিস্টার ব্রুম ম্যানেজার ছিল, দেখে বললো হ্যাঁ হয়ে যাবে। আগেই দিলীপ গুপ্ত বলে রেখেছিল যে তোমাকে যা মাইনে দেবে ইট উইল ব্রেক ইউর হার্ট। তারপর মিস্টার ব্রুম বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে এই দেওয়া হবে, বাট দেয়ার ইজ নো সিলিং, ইউ নো, আমি তুমি যদি ভালো করতে পারো তাহলে এইভাবে। বিজ্ঞাপন দেখে বলো ঠিক আছে। তারপর আমি ভর্তি হয়ে গেলাম, তখন মাইনে ছিল 65, ইয়ে নিয়ে ডিএনএস অ্যালাউন্স নিয়ে বলে 80, এই ছিল মাইনে। কিন্তু তখন থেকে আমি পুরো সিম্ফনি এক মাসে কিনতে আরম্ভ করেছিলাম আর কি। সেটা সম্ভব হয়েছিল তখন থেকে। 43 ফেব্রুয়ারি 43 এপ্রিল থেকে আমি জয়েন করি, 1st এপ্রিল। তারপর আমার খুব আমি আই ওয়াজ কল্ড অ্যান অ্যাসিস্ট্যান্ট ভিজুয়ালাইজার অর সামথিং। মুন্সি ছিল আর্টে, আমাদের একজন খুব প্রবীণ শিল্পী ছিলেন পূর্ণ ঘোষ বলে, তার আঁকা ছেলেবেলা থেকে আমি খুব অ্যাডমায়ার করেছি। খুব পুরনো সন্দেশেও তার আঁকা দেখেছি। হচ্ছে যতীন সেনের খুব বন্ধু ছিলেন, যতীন সেন যিনি গতালিকা ইলাস্ট্রেট করেছেন, ওরা হচ্ছে সমসাময়িক পূর্ণ ঘোষ এবং যতীন ঘোষ। পূর্ণ ঘোষ ইজ প্রবাবলি দ্য ফার্স্ট বেঙ্গলি যে একেবারে বিলিতি, পুরো বিলিতি চালে, উনি স্টেটসম্যান অনেকদিন ছিলেন, পুরো বিলিতি চালে লাইন ড্রয়িং, ওয়াশ ড্রয়িং করতে পারতেন, মানে চট করে ধরা যেত না বাঙালির করোনা সাহেব। তো তিনি যখন কিমার জয়েন করেছেন তখন তার 62-64 বয়স হয়েছে। ও একজন খুব ইয়ে হিসাবে ইলাস্ট্রেটার হিসেবে লেআউট ফেয়ার করছেন না, মোস্টলি লেআউট করছেন। স্টুডিওতে হার্ডলি 12-14 দিন ছিল, স্মল প্লেস, যাই হোক। কিন্তু সেখানে আমি ঢুকে পড়লাম, ঢুকে পড়ে প্রথম দিকে ন্যাচারালি অনেক লেটারিং ফেটারিং অনেক গলতি হতো, তবে একটা ব্যাপার ছিল যে একবার বলে দিলে টক করে মানে ওটা সময় লাগেনি বেশি, ভুলগুলো শুধরোতে বেশি সময় লাগে এবং বেশ র্যাপিড রাইজ হয়ে গেল। তারপরে সাকসেসফুল এবং সেই সময় 44-এ বোধহয় ডিকে সিগনেট প্রেস লঞ্চ হলো, এবং লঞ্চ যে করলো ওর ওই প্যারালাল ব্যবসাটা কিন্তু একেবারে ডিজে কিমারে থাকা অবস্থাতেই ও একটা সেকেন্ড জিনিস চালাতে আরম্ভ করলো, এবং পুরোপুরি ও অ্যাডভান্টেজটা নিত দশেন ফসেনের ব্যাপারে, ইত্যাদির ব্যাপারে। ওটা পুরো একেবারে শেষ করবো আনা, সেটাকে অ্যাডভান্টেজ নিয়ে, যাই হোক, হি ওয়াজ এ পারফেকশনিস্ট এবং কাজ খুব রিমার্কেবল কাজ করেছে। এবং ন্যাচারালি টাইপোগ্রাফি সম্বন্ধে কতগুলো বুক ডিজাইন, বুক ফরম্যাট ইত্যাদি সম্বন্ধেও, বিজ্ঞাপন সম্বন্ধে যেরকম এদিকে শিখছি বা জানছি, সেরকম বই ব্যাপারটা সম্বন্ধেও সিমালটেনিয়াসলি একটা হতে থাকে। কেন আমিও ওই দুটো জিনিসেরই কাজ করতাম। আমাকে মাঝে মাঝে মানে তোমার লেয়ার তাহলে এটা করে দিও তো, ও গ্রেট এসে গেছে, আমার স্ত্রীকে বলে আসি যে এসে গেছে। সেটা হচ্ছে ঝাঁসিতে গিয়ে শুনলাম, খবরের কাগজ পড়লাম, আমরা বোধহয় 10-12 দিন খবরের কাগজ পাইনি। ঝাঁসিতে গিয়ে খবরের কাগজ পড়লাম
যে এরকম বোধহয় পার্ল হারবার হয়েছে যতদূর মনে হয় সেটা একটু চেক করলেই বুঝতে পারবো। মোট কথা এটা যে ভীষণ একটা খবর এবং কলকাতা বম্ব হতে পারে এরকম একটা খবর, ইমিনেন্ট, মানে এমনভাবে লিখেছিল তখন মনে হয় যে কোনো দিন। আমি ট্রিপটা কমপ্লিট করিনি, ও কমপ্লিট করলো, আমি ওখান থেকে লখনৌ হয়ে কলকাতা চলে এলাম একেবারে। এইটাই খালি একটা বলছি যে আমার পুরো 2 মাসটা করা হয়নি, ওরা বোধহয় করেছিল। তা আমি অজন্তা, এলোরা, সাঁচি, খাজুরাহো বা বাঘ দেখেছি কিন্তু ওই কয়েকটা বাকি ছিল। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, কোনো সন্দেহ নেই। কোনারক এবং এই ট্রিপটা একেবারে ভীষণ ব্যাপার, ভীষণ আমার কাছে মেমোরেবল। কোনোদিন বললি বহু স্কেচ করেছিলাম এবং সেই স্কেচগুলো বেশ ভালো কিছু এখনো আছে আমার কাছে, আছে। এই তো এতেই তো দিয়েছে, এতেও আছে দেওয়া, কোনারকের বোধহয় 2-1 ছবি এতে দেওয়া আছে আমার যত মনে হয়। এটা তখনকার আঁকা আর যাই হোক, ওরকম স্কেচ আমার কিছু আছে, কার্ড। হ্যাঁ, তা ও বিষয়ে আর কিছু জানতে চাও না? আর কি বলা যায় বলা, এখন যেটা সেরকম অ্যানালিসিস করলে মানে ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে কি ধরনের কনক্লুশন হচ্ছে এবার শান্তিনিকেতনে I wanted to go back to the lighter side. আমি জানি না এনিথিং, মানে ইনসিডেন্টস, anecdotes, না হলেও সেই তখনকার দিনে ওখানে খুব একটা, তখনও খুব একটা ডেয়ারিং সেরকম আজকাল যেরকম দেখেছি সেরকম হয়নি রাত্রেবেলায়। তবে ওই খুব একটা, সে প্রায় অ্যাডোলেসেন্ট বলা যাবে, চোখ চাওয়াচাওয়ি এরকম একটা স্টেজ থাকে না, সেই রকম আর কি। এবং তখন ওই শম্ভুবাবু যেতেন, শম্ভু শাহ, তখন একটা ভীষণ পর্ব ছিল যে ওদের কি, ওর কি একটা ব্যবসায়ী ছিল বোধহয়, মাসে 1বার করে না 2বার করে যেতেন এবং আমাদের ছবি তুলতেন বা অনুষ্ঠানের ছবি তুলতেন, আমাদের পোর্ট্রেট তুলতেন, গ্রুপস তুলতেন। তারপর নেক্সট ট্রিপে গিয়ে বোধহয় 5 টাকা করে আমাদের দিতে হতো, আমরা সেগুলো সেরকম প্রচুর ছবি আছে। এখন যেগুলো দেখা যায় বেশিরভাগই তখনকার ছবি, সব বেশিরভাগই সম্ভব উত্তর, এক্সটেন্সিভলি তখনকার নিজেদের ছবি তুলেছে। আর যেগুলো সঙ্গে যারা পড়তো, একসঙ্গে যারা ছিলাম তাদের মধ্যে অনেক মজা মজা, আমাদের সে একটা খুব ইয়ে ছিল তখন, ওই মানে ওই গ্যাজেট ফ্যাজেট নিয়ে একটা ব্যাপার ছিল। মুথুও খুব এ ব্যাপারে, মুথুস্বামীও ওয়াজ ভেরি ইনভেন্টিভ, আর আমার ওইদিকে একটা ভয়ানক ইন্টারেস্ট ছিল। একটা জিনিস মনে আছে, একটা তো খুব কমন ব্যাপার, 2টো দেশলাইয়ের বাক্স নিয়ে তার মধ্যে একটা খাঁটির সঙ্গে সুতো মেটে এই ঘর থেকে ওই ঘর কথা বলা যায়, সেটাকে আমরা মানে ব্লো আপ করার একটা প্ল্যান করলাম। শেষকালে হলো কি, সঙ্গীত ভবনের থেকে কলা ভবন আমাদের ডরমিটরি পর্যন্ত একটা সুতো টানা হলো এবং সেটা একটা বড় বিস্কিটের টিন, এবং আমরা ঘরে বসে গান শুনতাম। এইটা আমার মনে আছে, এবং কানে দিতে হতো না, ঘরে বসে গান শুনতাম। সেটার নাম হয়েছিল থ্রেডিও, কলকাতা সুতার প্রতিষ্ঠান, না শান্তিনিকেতন সুতার প্রতিষ্ঠান, এই হয়েছিল না, এটা আমার মনে আছে। তা এই একটা ব্যাপার ছিল। এবং যুদ্ধ নিয়ে ভয়ানক ডিসকাশন তখন হতো। সে আমাদের একটা বাঙাল ছিল প্রাণেশ বলে, ময়মনসিংহে ছিলেন, সে তাকে নিয়ে সাংঘাতিকভাবে ন্যাচারালি একেবারে কাঠ বাঙাল। একদিন এসে বললো 3 warships injured, খবর দিল রাত্রেবেলা। ও একটা পর্ব ছিল, সন্ধ্যাবেলা গিয়ে খবরের কাজ করতো, খবরের কাজগুলো আমরা যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ খবরের কাজের খবর বললো 3 warships injured, এইরকম ছিল। আর নাটক টাটকের ব্যাপার, নাটকে আমাকে নামাতে ভয়ানক চেষ্টা করেছে রামকিঙ্কর বাবু। উনি একটা পোয়েটেস্টাস অফ ইস্পাহান তাদের একটা নাটক স্টেজ করলেন, তাতে আমাকে ভীষণভাবে করবার জন্য ধরেছিলাম, কোনোদিনই রাজি হয়নি। কোনোদিনই আমার এই ব্যাপারটা বলা দরকার যে আমি কোনোদিন অ্যাক্টিং করতে পারবো বা আমার অসম্ভব একটা স্টেজ মিটিং ছিল। আমার স্কুলে প্রাইজ নিতে ভয় করতো, সেটা আমি এসেও দিই যে আমার নাম ডাকবে, অত লোকের সামনে উঠে যাবো, বই দেবে, হাসতে হবে, সাংঘাতিক কিছু ছিল। সেটা কিভাবে গেল চলে গেল, এবং গেল যখন তখন একেবারেই গেল, এখন আর নেই, কিন্তু তখন সাংঘাতিক ছিল। সেই জন্য আমি ওই ধরনের অনুরোধ
রোদ উপরোদ আমি সবসময় সাংঘাতিকভাবে একেবারে স্কট করেছি কোনো রকম না। তার সঙ্গে তো মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, উনি তো রেগেই গেলেন, হ্যাঁ তোমার আবার ন্যাকামো ওটা কেন, কিন্তু আই সেড নো, আপনি এমনি নাটকে নাটক লেখা বা এসব না, নাটক লেখাটাকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। খুব আর্লি 1945-46-এ একটা নাটকের ব্যাপারে বংশী এক্সিকিউট করেছিল, আমি ডিজাইন করেছিলাম সেট, তপতি একটা, এটা বোধহয় দু একটা ছবি এখনো আছে, বেরোলে বেরিয়ে যাবে, ভীষণ অ্যাবস্ট্রাক্ট কিন্তু খুব সিম্পল, রাদার এফেক্টিভ, খারাপ হয়নি। বংশীও খুব ভালো কাজ করেছিল, বিকাশ রায় টিকাশ রায় করেছিলেন, এটা আমার মনে আছে, নিয়ম কাজ করেছিল। এছাড়া আমার কোনো অ্যাসোসিয়েশন ছিল না। আমি উদয় শঙ্কর এসছেন, উদয় শঙ্করের জন্য পোস্টার করেছি সে সময়, শান্তিনিকেতন থেকে আসবার পর, ইন মাই আর্লি কিমাস ডেজ, মানে 44-45-এ উদয় শঙ্কর এসেছেন। তখন ওই অনাদি প্রসাদ বলে নাচিয়েছিল বংশীতে নেইবারতে, অনাদি প্রসাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। উদয় শঙ্কর বলেছেন কে পোস্টার করতে পারে, তারপর সে আমার কাছে এলো, আমি একটা পোস্টার করে দিয়েছিলাম, একটা বুকলেট ডিজাইন করেছিলাম অনাদি প্রসাদের নাচে। তখনও আমি কিমাসের মাঝামাঝি পিরিয়ডে আর কি। আর তারপর আর কি, আর তো বইয়ের কাজ চললো। বইয়ের কিমারের কথাটা একটু বলুন। কিমারের কথা মানে আমাদের স্টুডিওতে তো একটা ব্যাপার ছিল, কেন বংশী উড কাম ড্রাঙ্ক এভরি ডে, সে একটা ভীষণ, এবং মিস্টার ব্রুম ওয়াজ টেরিবলি ইন্টালিজেন্ট এই ব্যাপারে। আমি এরকম ভাবে ক্ষমা করতে বা মেনে নিতে বা বরদাস্ত করতে একটা সাহেব একটা বাঙালির এরকম গিয়ে করতে পারে, এটা আমার কোনো ধারণা ছিল। অসম্ভব ইন্টালিজেন্ট ছিল সে, একে লাথি মারছে, ওকে লাথি মারছে, গালাল দিচ্ছে, করছে। অবশ্য কাজটা যখন করতো এক ধরনের খুব পরিষ্কার কাজ করতো, এবং তবে মজা হচ্ছে কি মুন্সি এই গত 40 বছরেও এক চুল বদলায়, এখন যে সমস্ত করছে ঠিক তখনও করে এক চুলও বদলায়, সে একটা অদ্ভুত ব্যাপার। তবে তখন যেটা করতো ডিস্টিংক্টলি স্ট্যান্ড আউট করতো ব্যাপারে। এবং ওই ডিকের একটা জিনিস ছিল যে একটু বাঙালিয়ানা গুঁজে দেওয়া, এ করা ও করা, ডোন্ট কল আ বেঙ্গলি আ বাবু বলে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, সিরিজ বেরিয়েছিল। মহালক্ষ্মী কটন মিলস ওয়াজ ওয়ান অফ আওয়ার আর্লি, মানে আমাদের টাইমের ক্লায়েন্ট, এবং সেইখানে নিয়ে সূর্য রায় বলে একজন আর্টিস্ট ছিলেন, তিনি সব অনেক ছবি এঁকেছিলেন আমি ঠিক আসার আগে। তারপর আমি যাবার পরে আমি গোড়ার দিকে কিছু মেজর কাজ তো করিনি, কেননা তখন আমি কাজ শিখছিলাম, আমার কোনো রকম লেআউট টেআউট সম্বন্ধে বেশ দেখা থাকলেও আমার হাতে নাতে কোনো কাজ করার অভিজ্ঞতা ছিল না, আমি জানতাম না ভালো করে, এবং সেটা আমাকে শিখতে হয়তো 6-1 বছর লেগেছিল। তারপর থেকে আস্তে আস্তে আমি কাজ করতে আরম্ভ করলাম, এবং কিছু চায়ের কাজ, কিছু ডানলপের কাজ, কিছু ব্রিটানিয়ার কাজ, প্যালোড্রিনের তো অনেক পরে। প্যালোড্রিন হচ্ছে প্রায় আমি ছেড়ে দেওয়ার 1-1.5 বছর আগে। ডানলপের কাজে খুব ভালো আর্কাইভস, ডানলপের প্রভাত বলে ভদ্রলোক আছে, হ্যাঁ হি কেপ্ট, তাই না, খুব ভালো। কিন্তু আমাদের আপিলে কাটবো, আমাদের আপিলে চাই, আমি জানি, উনি আমার একবার দেখিয়েছিলেন, উনি এক্সস্টিভ আর্কাইভস। উনি এখন রিটায়ার করেছেন, তো আমার একটু আফসোস হয় এখন যে ওই আর্লি কাজগুলো নেই। কিছু কিছু কাজ কিন্তু বেশ ভালো ছিল, ভালো মানে বেশ চোখে পড়ার মতো, একেবারে অন্যরকম অন্য কাজের চেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা আসলে তো ইলাস্ট্রেশন ব্যাপারটা উঠে গেছে, তখন ইলাস্ট্রেশনটা তখনও হতো, বেশ বেশ এরকম হতো। আমি যে জিনিসটা প্যালোডিন নিয়ে যে জিনিসটা করেছিলাম সেটা আমার মনে হয় না, এবং সেটা নিয়ে অনেক টেলিফোন চিঠি এবং অনেক ইনফ্লুয়েন্সেসও, মানে এখনো আমাদের প্রবীণ আর্ট ডিরেক্টর যারা আছেন অনেক তার ইনফ্লুয়েন্সগুলো ছড়িয়েছিল। হ্যাঁ, ভীষণভাবে ছড়িয়েছিল। আমার ওই ধরনের এক ধরনের কার্টুন টাইপের একটা কাজ ছিল, সমীর একেবারে ভীষণভাবে অ্যাবজর্ব করেছিল। প্রিয়গোপাল ভট্টাচার্য বলে একজন, আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা। তবে ক্রমে যেটা হলো, ক্রমে আমার বিজ্ঞাপনের চেয়ে বইয়ের কাজটা বেশি ইন্টারেস্টিং লাগতে আরম্ভ করলো। একটা ব্যাপার হচ্ছে যে বিজ্ঞাপনে টু হ্যাভ টু কন্টেন্ট উইথ ক্লায়েন্ট, সেই জিনিসটা আমার সত্যি করে ভীষণভাবে, ওই ফাঁকে তো আবার একটা বিলেত যাওয়া আছে,
50-তে বিলেত যাওয়ার তুমি ঘটনা জানো না, আচ্ছা আচ্ছা যা হয়েছে ওখানে। ডিজে কিমারে তো গেলাম দ্যাট ওয়াজ ফর এ ইয়ার 6 মান্থ। আমি গিয়ে দেখলাম সেই অফিস আমাদের কলকাতা অফিসের চেয়েও ছোট, সেটা হেড অফিস, কিন্তু সেখানে সত্যি করে বলতে কি সেটা মোস্ট আনইন্সপায়ারিং এবং অর্থহীন বলে আমার কাছে মনে হলো। কেন আপনি কি অফিস থেকেই গিয়েছিলেন মানে? অফিস থেকে পাঠিয়েছিলাম আমি। তারপর ওখানে একটা আর্ট ডিরেক্টর ছিল, তার নাম হচ্ছে বল। সে মানে সে বোলার হ্যাড রোল্ড আমব্রেলা, সে একটা পিউরলি নসিয়েটিং একটা টাইপ। তা তখন একটা আমাকে কাজ করতে দিয়েছিল অবজারভারের জন্য, একটা পোস্টার করতে দিয়েছিল। ইভেন্চুয়ালি সেটা ওই আন্ডারগ্রাউন্ড সর্বত্র গেল। আমি একদিন ডিসকভার করলাম, ও পাশের ঘরে বসতাম, আমি যে ঘরে বসতাম, যে ও টেলিফোনে একজনের সঙ্গে কথা বলছে যে ও কাজটাকে নিজের বলে চালাচ্ছে এবং সেটা আমার একটা মেজাজ পেয়ে গেল, সপ্তমে চলে গেল গিয়ে একটা শোডাউন হয়ে গেল। আই ওয়াকড আউট, আই নেভার ওয়েন্ট ব্যাক। কি করব, তখন আরো 3 মাস আমার বাকি রয়েছে। আমার মাঝে একটা কারণে আমাকে বেনসনে যেতে হয়েছিল। বেনসন ওয়াজ ওয়াকিং ডিস্টেন্স অ্যাবাউট 3/4 of a mile ফ্রম কিমাস। কিমাসটা ছিল বোধহয় স্ট্র্যান্ডে, অলরেডির ওদিকে, বেনসনটা ছিল ওই কাছেই, মানে মোট কথা হোবর্নে ছিল। আচ্ছা, বেনসনে আমি ফিরে গেলাম, সোজা বেনসনে চলে গেলাম। বেনসনে গিয়ে ওখানে কয়েকজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল। একজন তো ভীষণ ভালো, জন লবেন বলে একটা আর্টিস্ট ছিল, ফিনিশড আর্ট করতো, অসম্ভব ভালো লোকটা এবং দারুণ আঁকতো। আমি ভীষণ আই ওয়াজ ইনফ্লুয়েন্স বাই হিম। কেননা কিমাস থেকে ফিরে আসার পরে আমার কিছু লাইন ড্রয়িংয়ের কাজ, যেগুলো আবার সমীরকে ইনফ্লুয়েন্স করে, সেগুলো কিন্তু লবেনের থেকে আমার ভয় না, এবং ওর কাজের ঢংটা, যে পরিচ্ছন্নতা, প্রেজেন্টেশন, উইট, ইনভেনশন, সব আমার ভীষণ ভালো লাগে। ওদের যে আর্ট ডিরেক্টর ছিল, আমি তাকে গিয়ে বললাম যে আমি ওখানে এই ব্যাপার হয়েছে, আমার ভালো লাগছে না, আমি এইখানে কিছুদিন বসতে দেবে আমার। মোস্ট ওয়েলকাম করে ওখানেই আমি বাকি সময়টা বসে কাজ করতে লাগলাম। সেটা আমি এখানে ব্রুমকে একটা খোলাখুলি চিঠি লিখে জানিয়ে দিলাম যে আমি ওখানে ওই সাহেবটাকে বরখাস্ত করতে পারছি না, ওখানে চলে এলাম। তবে বাকি সময়টা আমি বেনসনে কাজ করেছি। মাইনেপত্রের ব্যবস্থাটা কি হয়েছিল আমার ঠিক মনে নেই। মাইনেটা হয়তো ব্রুম ব্যবস্থা করেছিলেন যাতে আমি কিমার থেকেই নিতে পারি, কাজে ওখানে গিয়ে হয়তো মাইনেটা নিতাম। কিন্তু আমি থাকতাম হ্যামস্টেডে, আমার এক বন্ধু ছিল, তার কথা বলি, সেটা ইন্টারেস্টিং ব্যাপার। সে যুদ্ধের সময় এসছিল এখানে, RAF এ ছিল, ইট ওয়াজ ইন দ্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, নরম্যান ক্লেয়ার বলে। এখন নরম্যানের সঙ্গে আমার তখন জাস্ট আমি কিমার জয়েন করেছি, সেই সময় আমার আরেকটা প্রিয় অকুপেশন তখন ছিল চেসে আমাকে ভীষণভাবে পেয়ে পড়েছে। কিন্তু আমি তখন আশ্চর্য, আমি কারোর সঙ্গে চেস খেলতাম না, আমি একা চেস খেলতাম বই থেকে। সমস্ত কলকাতায় যত পাওয়া যায়, অ্যালেখাইন, ক্যাবাব্ল্যাঙ্কা, লাস্কার ফাস্কার, সমস্ত কেরেস নিয়ে বাড়িতে বসে অফিস থেকে ফিরতাম, সন্ধ্যাবেলাটা মিউজিক শুনতাম কিছুক্ষণ, আর বাকি সময়টা একা চেস খেলতাম। ফ্যান্টাস্টিক অকুপেশন আমার মনে হতো। সে একটা ভালো চ্যাম্পিয়নশিপ গেম খেলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। তারপর নরম্যানের সঙ্গে আলাপ হলো বোধহয় কোনো অনুষ্ঠানে না কিসে। নরম্যান used to play the flute, naturally classical music of one of interest, and he played chess. তো নরম্যান ভীষণ আমার সঙ্গে গাঢ় একটা বন্ধুত্ব হয়ে যায়। নরম্যান রেগুলারলি আমার বাড়িতে আসতো, রোজ আমরা চেস খেলতাম, আমরা একসঙ্গে মিউজিক শুনতাম। আমাদের প্রায় রাসবিহারী অ্যাভিনিউতে তখন আমি থাকতাম, তিনকোনা পার্কের পাশে, যে বাড়িতে যোজরা থাকে তার পাশের বাড়িতে। এখন সেখানে ও প্রায় বাড়ির ছেলের মতো হয়ে গেল। সে হাতে খেতে শিখলো, বাংলা শিখতে আরম্ভ করলো, বাংলা বেশ শিখেও ফেলেছিল, অদ্ভুত ক্ষমতা ছিল। মানে ইভেন্চুয়ালি ও কম্পারেটিভ লিটারেচারে যায়, ওর ভাষার উপর ভীষণ একটা দখল ছিল এবং ভয়ানক আমাদের বাড়ির সকলকেই ভালোবেসে ফেলেছিল এবং ভীষণ একটা বন্ধুত্ব হয় আমার সঙ্গে।
তারপর আমি যখন 1950-তে দেন উই করসপন্ডেন্ট, তো যুদ্ধের পর চলে গেল, দেন উই কেপ্ট আপ এ করসপন্ডেন্স, আমি রেগুলার চিঠি লিখতাম ভীষণভাবে, সব বিষয়ে আলোচনা হতো, মিউজিক নিয়ে নিয়েও নিয়ে সব বিষয়ে আলোচনা হতো। তারপর যখন লন্ডনে গেলাম তখন নরম্যান সাজেস্ট করলো যে তোমরা আমার বাড়িতে এসে থাকো। আমি গিয়েছিলাম, আমার স্ত্রী গিয়েছিল, হ্যামস্টেডে উইলবি রোড, একেবারে বাড়ির থেকে বেরিয়ে ডান দিকে হিট, মানে জায়গাটা খুব ভালো। তা তো 3 তলা একটা বাড়ি, ছোট ছোট ঘরগুলো বড় হয় না তো, তো আমরা ওই দোতলাটায় থাকতাম। একতলায় মিসেস ক্লেয়ার থাকতেন, ওর মা, 3 তলায় নরম্যান, ওর বোন, এরা সব থাকতেন। ওখানেই ছিলাম 5টা মাস, ওখানে ছিলাম। তবে 1 মাস তো আমরা কন্টিনিউ করেছি। 1 মাসের মধ্যে ওই ভেনিস গিয়েছি, লুসার্ন গিয়েছি, সালজবার্গ। আমাদের ওই ব্যাপার ছিল যে যেখানে মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা গিয়েছি সেপ্টেম্বর মাসে, তখন হচ্ছে একেবারে মিউজিক ফেস্টিভ্যালের টাইম। লন্ডন থেকে সালজবার্গ ছিল, সালজবার্গ, লুসার্ন, ভেনিস আর প্যারিস, এই 4টে জায়গা। প্যারিস ফর আর্ট, সালজবার্গ এন্ড লুসার্ন ফর মিউজিক, ভেনিস জাস্ট ফর ভেনিস আর কি, মানে ইটালিতে একটা শহর, আমাদের ভেনিসটা খুব ইন্টারেস্টিং। আগের থেকে সমস্ত টিকিট কিনে নিয়ে গিয়ে, মানে টিকিট মানে যাতায়াতের টিকিট না, কনসার্টের টিকিট, তা নাহলে লন্ডন থেকে করা যায়, টমাস কুক থেকে করে দেয়। এবং টমাস কুক একজন লোক ছিল ভীষণ মিউজিকে ইন্টারেস্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপর তো ওখান থেকে চলে এলাম, ওখান থেকে চলে এসে এই ভদ্রলোক নরম্যান স্টিল নয়, এবারও দেখা হয়েছে আমার সঙ্গে। ও একটি অ্যান বলে একটি ভদ্রমহিলার সঙ্গে থাকে, আগে একটি মেয়েকে বিয়ে করেছিল, হাঙ্গেরিয়ান মেয়েকে। আমরা গিয়ে দেখলাম নরম্যান জাস্ট বিয়ে করেছিল, ভেরি প্রিটি গার্ল। তারপর বলে তার সঙ্গে খুব একটা বনলো না, আলটিমেটলি ও অ্যানের সঙ্গে, অ্যান হচ্ছে বয়সে বড়, 2টি ছেলে রয়েছে আগের বিয়ের থেকে। তবে ওদের ভয়ানক সব ওই ভীষণ দান্তে ফন্তে কতগুলো কমন ইন্টারেস্ট ছিল, লিভ টুগেদার, নেভার গট ম্যারিড, আই ডোন্ট থিঙ্ক দে এভার গট ম্যারিড রিয়েলি। নরম্যানের সঙ্গে আমার সঙ্গে এখনো চিঠিপত্র যোগাযোগটা নেই, ও 2-1 বার লিখেছে, ওই যা হয় আর কি, উত্তর দেওয়া হয়নি। তারপর যেমন অ্যারনসনও লিখেছে, কিছুদিন করসপন্ডেন্স চলেছে, তারপর আমি কাজে পড়ে গেছি, হয়নি আবার। বাট ইটস আ কাইন্ড অফ ফ্রেন্ডশিপ যেটা হয়তো আবার ওটা টক করে আবার সূত্রটাকে ইয়ে করে নেওয়া যায়। একটা কি যেন একটা, যেমন লিন্সের সঙ্গে আমার গত 30 বছরের বন্ধুত্ব, আমরা বোধহয় 6 মাসে একবার লিখি, কি তাও লিখি না। ওই লিন্সে হ্যানেসনের সঙ্গে লিন্সে আমি বলছি, লিন্সের ব্যাপারটা বলছি, তখন তো বাই দ্যাট টাইম আমার একটা ভয়ানক সিরিয়াস সিনেমা ইন্টারেস্ট, কেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি হয়ে গেছে, ক্যালকাটা ফিল্ম সোসাইটি হয়ে গেছে, তখন আমার সিনারিও লেখার একটা বাতিক হয়েছে। 2 রকম ব্যাপার করা হতো, একটা হচ্ছে একটা খুব পারসিউ করা হতো, যেটা হচ্ছে যে কোনো একটা ছবি ফিল্ম হচ্ছে খবর পেলে সেটার একটা ট্রিটমেন্ট করে তারপর ওরা যা করেছে তার সঙ্গে একটা কম্পেয়ার করার ব্যাপার, সেটা খুব ইনস্ট্রাকটিভ, সেটা খুব মজা। আর পুরো, আর ইনফ্যাক্ট ওরা কি করবে সেটাও একটা করে রাখা, প্রেডিক্ট করা যে এইরকম হবে, সে আমার মনে আছে পরিষ্কার করে। সে একটা বিশেষ করে একটা বোধহয় রামের সমতি না বিন্দুর ছেলে নাকি, একটা শরৎবাবু থাকে, একটা সেই রকে বসে আড্ডা হচ্ছে, আচ্ছা অমুকের তাহলে কি হবে বলতো, অমনি ওই কতগুলো ক্যারেক্টার সম্বন্ধে একটুখানি বলে দেওয়া আর কি, ও তো বড় আজকাল লায়ক হয়ে উঠেছে। তা এগুলো আমরা স্ক্রুপুলাসলি আমার ট্রিটমেন্টে অ্যাভয়েডেড হতো, ভীষণ থিয়েট্রিক্যাল, কিন্তু ফিল্মে ঠিক ওটাই থাকবে, ওটা তো একেবারে গডসেন্ড একেবারে, কাজে ওটা নিয়ে খুব মজা হতো। এটা একটা হতো তখন, এটা রেগুলার, এবং নিজের গল্প ঠিক ভীষণ খারাপ গল্প, সে থেকে কতগুলো ট্রিটমেন্ট করা সেগুলো হতো। এবং তারপরে কি প্রশ্নটা তুমি যেন করলে? ও হ্যাঁ, তখন 1948-49 হবে, 48 ভোগে, তখন একটা খুব ব্যাপার ছিল ইয়েতে যাওয়া, ইউএসআইএস লাইব্রেরিতে যাওয়া, মানে আপিসের লাঞ্চ টাইমের অনেক সময় চট করে, তখন ইউএসআইএসটা ছিল টাওয়ার হাউসের চরম, টাওয়ার হাউসে ছিল, টাওয়ার হাউসের 6 তলায় না 7 তলায়, সেইখানে চলে যেতাম, লেটেস্ট ফিল্ম ম্যাগাজিনগুলো থাকতো, থিয়েটার আর্টস তো থাকতো, গিয়ে পড়তাম। বংশী মানে বংশীর সঙ্গে তখন ওখানেই আমার আলাপ, 44 না সময় আলাপ, ওখানেই বেশিরভাগ দেখা হতো। তো ওটা পড়তাম, সেখানে একদিন ভোগে হঠাৎ দেখি পিপল আর টকিং অ্যাবাউট বলে, ভোগে একটা ব্যাপার থাকে, পিপল আর টকিং অ্যাবাউট,
টকিং অ্যাবাউটের মধ্যে তিনজন ছেলের ছবি, লিন্সে অ্যান্ডারসন, গ্যাভিন ল্যাম্বার্ট অ্যান্ড পিটার এরিকসন, এরা তিনজন ভীষণ জাস্ট অক্সফোর্ড থেকে বেরিয়ে এরা একটা সিকোয়েন্স বলে একটা ম্যাগাজিন করেছে, পিপল আর টকিং অ্যাবাউট, ভীষণ নাকি ভালো ফিল্মের নাম। তখন আমি ওই একটা চিঠি লিখলাম সিকোয়েন্সে, বোধহয় কেয়ার অফ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট করে লিখেছিলাম বোধহয়, তা ইয়েকে গ্যাভিন ল্যাম্বার্ট ওয়াজ দি এডিটর, গ্যাভিন ল্যাম্বার্টকে লিখলাম কতগুলো পসিবল সাবজেক্টস সাজেস্ট করে। তার মধ্যে আমার মনে আছে একটা ছিল তখন রেনোয়া কলকাতায় রয়েছে, দ্যাট ওয়াজ 49, রেনোয়া কলকাতায় রয়েছে, রেনোয়ার সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে সেই নিয়ে, অথবা মিউজিক ইন ফিল্মস, অথবা লেডি ফ্রম সাংহাই। তখন আমরা দেখেছি কিছুদিন আগে, আমার কাছে মনে হয়েছিল দিস ইজ দ্য ফার্স্ট অ্যাটোনাল ফিল্ম। কেন মনে হয়েছিল জানি না, হয়তো আবার দেখলে বুঝতে পারবো কেন মনে হয়েছিল, সেইটা সম্বন্ধে একটা তাতে গ্যাভিন উত্তর না দিয়ে লিন্সে উত্তর দিল। লিন্সে উত্তর দিয়ে বললো যে আমাদের কাছে মনে হচ্ছে রেনোয়ার ব্যাপারটাই সবচেয়ে ভালো হবে, মিউজিক ইজ এ ভাস্ট সাবজেক্ট, আই ডোন্ট সাপোজ ইউ ইন্টেন্ড টু ডিল উইথ ইট ইন এক্সটেন্সো, তাহলে তো একটা বই হয়ে যাবে। আর লেডি ফ্রম সাংহাই সম্বন্ধে বলতে দে হ্যাড দেয়ার ওন রেজার্ভেশন ফর লেডি, তাই কাজে আমাকে ওটা লিখতে বললো, দেন আই রোট, তা বেরোলো, your article will be an ornament to our Christmas number, এরকম খুব ভালো করে লিখলো। তারপরের বোধহয় 4-5 মাস পরে আমি বিলেত গেলাম, বিলেত গিয়ে আবার সোজা, তখন আবার গ্যাভিন ল্যাম্বার্ট হয়ে গেছে সাইট অ্যান্ড সাউন্ডের এডিটর, এবং সিকোয়েন্স চালাচ্ছে লিন্সে এরিকসন আর পেনেলোপি কুস্টন। তারপর আমি তো ওদের বাড়িটা হ্যানোভার টেরেস মিউজ, আমি ঠিক জানি না বলে আমি আগে ন্যাশনাল ফিল্ম সাইট অ্যান্ড সাউন্ডের অফিসে গেলাম, গ্যাভিনের সঙ্গে আলাপ করলাম, গ্যাভিন বললো আমরা তখন, বাট আমি ডিসকভার করলাম যে গ্যাভিন এবং লিন্সে এবং পিটার একসঙ্গেই থাকে হ্যানোভার টেরেস মিউজিক। বললো বাড়ির ঠিকানা দিয়ে দিল, এইভাবে যেতে হবে, বেকার স্ট্রিট দিয়ে এ করে যেতে হবে, তোমরা এসো, তুমি এসো একদিন আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা, আমরা সন্ধ্যাবেলা। তারপর গেলাম, তখন তিনজনের সঙ্গে আলাপ হলো, তারপর ওদের বাড়িতে একটা পার্টিও দিয়েছিল খুব বড়, সেখানে অনেকে গিয়েছিল তখনকার যারা ফিল্ম ক্রিটিক, থরল ডিকিনসন ওয়াজ দেয়ার, ক্যাথরিন ডেলা রোশ বলে একজন ছিল, সে অবজারভার ক্রিটিক ছিল তখন, বিফোর এখন যারা করছে মরে গেছে, ক্যাথরিন ডেলা রোশ ছিল, আর অনেকে ছিল তখনও আমি আই ওয়াজ টু ইনোসেন্ট, আমি জানতাম না যে ওরা হোমোসেক্সুয়াল করে, আমার কোনো আইডিয়া ছিল না। আমি পিটার এরিকসন কোথায়, তার সঙ্গে ডোন্ট টক অ্যাবাউট হিম, গোচের খাবার, ও আসলে হঠাৎ হেটারও হয়ে গিয়ে একটা মেয়ের সঙ্গে চালাচ্ছে, তাই জন্য পিটার এরিকসন ইজ আউট, এরকম একটা ব্যাপার। বাট উই ফাউন্ড, আমার মনে হলো দে ওয়ার ভেরি অ্যামিউজিং, ভীষণ ভালো লেগেছিল ওদের, খুব ভালো কথাবার্তা, খুব ভালো। ওই হচ্ছে আলাপ। এবং তারপর তো লন্ডনে যতদিন ছিলাম বহুবার দেখা হয়েছে, আমাকে ওদের একটা সেশন হয়, অল ফিল্ম সোসাইটিসরা প্রত্যেকটা সেক্রেটারি একসঙ্গে মিট করে 9.5 ঘন্টা না 10 ঘন্টার একটা সেশন হয়, ফিল্ম একটার পর একটা ফিল্ম দেখতে থাকে, ওরা সিজনের প্রোগ্রাম তৈরি করে। তো ওরকম 2টো না 3টে সেশন আমি অ্যাটেন্ড করেছি লিন্সের সঙ্গে, সেখানে বহু ছবি দেখেছিলাম, সেটাও খুব ভালো লেগেছিল। যাই হোক, তারপর তো তখন আমার ফিল্মে ভীষণ ইন্টারেস্ট। আমি যখন ফিরে এলাম, লিন্সে একটা চিঠি লিখলো, আমার কাছে আছে সব চিঠি, ওয়াই ডোন্ট ইউ মেক ফিল্মস, আই হ্যাভ এ ফিলিং দ্যাট ইউ মেক গুড ওয়ান্স, এরকম বলে একটা রয়েছে। তখন অনেক সব থিওরি আলোচনা করা হতো যে ওয়াই ফিল্ম শুড বি, যেরকম স্কাল্পচারের মধ্যে যদি স্টোনের কোয়ালিটিটা থাকে, যদি স্টোন স্কাল্পচার হয় তাহলেই সেটা ভালো, স্টোনটাকে যদি আমরা সে মার্বেলের মতো করি তাহলে সেটা ভালো হবে না, ইফ ইটস স্টোন তাহলে ওই লিথিক ক্যারেক্টারটা থাকতে হবে। এইসব তখনকার থিওরি, তো আর্ট মানে তখনকার কেন চিরকালের থিওরি। সেই রকম আমার একটা মনে হতো যে ফিল্ম যখন লাইফ থেকে নেওয়া হচ্ছে তখন তার মধ্যে একটা লাইফের ফিলিংটা থাকবে, সেখানে সবচেয়ে যেটা পরে ক্রাকাওয়ারের থিওরি, এটা ওর বইটাতে আছে, এরকম একটা কথা আছে। কিন্তু যাক, তখন সেই নিয়ে লিন্সের সঙ্গে খুব তর্ক হতো, এ হতো ও হতো, আমার যে এক্স্যাক্ট ফর্মুলেশনটা আমার মনেও নেই, মোট কথা এই ধরনের কথাবার্তা খুব হতো তখন, এবং সেই নিয়ে একটা লেখারও কথা হলো, সেটা শেষ করতে হয়নি। তারপর মানে কেন ফিল্মে ডায়ালগ, ফিল্মে টকিতে
কথা কত দূর থাকা উচিত বা কত দূর অ্যাকসেপ্টেবল। টকি অনেকে বলে যে টকি সাইলেন্ট ফিল্মের মতো হওয়া উচিত, সাইলেন্ট ফিল্মই হচ্ছে দ্য পিওরেস্ট ফর্ম অফ ফিল্ম। কিন্তু তাহলে কথার প্রয়োজনটা, কথা যখন দুটো মানুষই তাহলে কথা বলবে না, যদি বলে তাহলে কতখানি পর্যন্ত সেটা ফিল্মিক থাকবে, কখন সেটা উইল লুজ ইটস ক্যারেক্টার এন্ড বিকাম টু লিটারি অর টু থিয়েট্রিক্যাল, মানে এরকম একটা ব্যাপার নিয়ে ভীষণ আলোচনা হতো আমার মনে হয়। তারপর তো লিঞ্চের চিঠি লিখলো যে এরকম তুমি ফিল্ম করো না কেন, আমার মনে হয় যে ফিল্ম করো। তারপর আমি খবর দিলাম যে আমি একটা ফিল্ম করতে যাচ্ছি, পথের পাঁচালী। এবং পথের পাঁচালীর ওই আমরা যখন এডিটিং আরম্ভ করলাম, ওকে পজিটিভ ফ্রেমস পাঠাতাম এনিওয়ে। তারপর তো লিন্সেই প্রথম সবচেয়ে হার্টনিং রিভিউটা লিন্সেই করে কান থেকে, যেটা অবজার্ভার সানডে টাইমসে বেরোনো মনে নেই, ভীষণ ভালো রিভিউ। ওদের গ্যাভিন ল্যাম্বার্ট, গ্যাভিন ল্যাম্বার্ট তো পরে চলে গেল হলিউডে। হ্যাঁ, ওদের হোয়াট ওয়াজ দেয়ার অ্যাটিটিউড টু হলিউড? খুব পছন্দ করতো ওরা হলিউডের সম্বন্ধে, খুবই উঁচু ধারণা ছিল, ভীষণ দে হ্যাড দেয়ার ওন ফেভারিট আমেরিকান ডিরেক্টরস। আমার সঙ্গে ভীষণ তর্কও হতো। জন ফোর্ড আমাদের দুজনেরই খুব ফেভারিট ছিল। লিঞ্চে রিসেন্টলি একটা বইও লিখেছে, খুব আউটস্ট্যান্ডিং বই লিখেছে জন ফোর্ডের উপর। কিন্তু কিছু ছবি সম্বন্ধে, যেগুলো সম্বন্ধে আমার ভীষণ রেজার্ভেশন ছিল। জন ফোর্ডের একটা ভীষণ মাসি সেন্টিমেন্টাল একটা অ্যাসপেক্টও আছে জন ফোর্ডের মধ্যে। সেই এক ধরনের মিউজিকের সঙ্গে সেই কি বলে তোমার ওই জন ওয়েন আর কি, সে একটা আছে, সে একটা গ্রেভইয়ার্ডের সামনে ফুল দিচ্ছে, শি ওয়র এ ইয়েলো রিবন বলে একটা ফিল্ম আছে, খুব বিখ্যাত ছবি। আমাদের যেরকম অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, এখন লিন্ডসে উড অ্যাকসেপ্টেড হোল হার্টেডলি, সবই ভালো, ওর মধ্যে কিছু খারাপ নেই। কিন্তু সেটা সম্বন্ধে আমার ভীষণ রেজার্ভেশন ছিল। সেগুলো নিয়ে আমাদের চিঠিপত্রের মারফত অনেক তর্ক আছে, লম্বা লম্বা তর্ক আছে। আরও ছবি সম্বন্ধে মানে লিন্ডসে হ্যাড ওয়াজ হেরেটিক অ্যাবাউট, মানে যেমন চ্যাপলিন, রেনে ক্লেয়ার লিন্ডসের ভালো লাগে না। ওর একটা ব্লাইন্ড স্পটের মতো একটা ব্যাপার ছিল, কিরকম মানে কিরকম একটা দিকে পারসেপশনটা প্র্যাকটিক্যালি ছিল না। সেখানে আমার সঙ্গে ভীষণ বনত না। আবার কিছু কিছু ব্যাপার নিয়ে অ্যাকচুয়ালি ওর সঙ্গে যে খুব ফিল্ম ওপিনিয়ন যে আমাদের সবসময় খুব ট্যালি করতো তা না, বাট নেভারদারলেস আমার মনে হতো ভীষণ লাইভলি মাইন্ড, ভীষণ মজার ছিল, ভীষণ উইটি, এবং ভীষণ ওর একটা কোয়ালিটি ছিল, ফাইটিং একটা কোয়ালিটি ছিল, ভীষণ মিলিটেন্ট একটা কোয়ালিটি ছিল, যেটা বেশ ভালো লাগতো। ঝগড়া করতো, স্ট্যান্ড আপ বলে একটা বিখ্যাত আর্টিকেল আছে। গ্যাভিন তো তারপরে চলে যায়, গ্যাভিনের সঙ্গে পরে দেখা হয়েছে হলিউডে। গ্যাভিন লেফট, ও মাঝে ম্যারাকেশে গিয়েছিল। ওরা বোধ হয় হোমোসেক্সুয়ালদের একটা ফন্ট আছে ওখানে, ওই টরক্কো ওরা খুব যায়। আলটিমেটলি ওখানে একটা ফিল্ম করলো, সকলেই ফিল্মে চলে গেল এক্সেপ্ট ফর পিটার এরিকসন কমপ্লিটলি সিনেমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়, আর কোনোদিন সিনেমার সঙ্গে কিচ্ছু করেনি, বোধ হয় অন্য লাইনে চলে গেল। কিন্তু এরা দুজনে দেখে টাফ, এবং দুজনেই আলটিমেটলি ছবি করলো। গ্যাভিন একটা না দুটো ছবি করেছে, তারপর সিনারিও অনেকগুলো লিখেছে, হলিউডে গিয়ে অনেক স্ক্রিন প্লে লিখেছে। বোধহয় লাস্ট বোধহয় ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড যেটা লিন্ডসের ক্রেডিট ছিল। বই লিখেছে, একটা তো লিখেছে দ্য স্লাইড এরিয়া বলে, আর একটা ইনসাইড ডেইজি ক্লোভার বলে একটা বই লিখেছে, দুটোই ফিল্ম হয়েছে হলিউড সম্বন্ধে। গ্যাভিনের না, ক্যারল রাইসের আছে। ক্যারল রাইস আছে, ক্যারল রাইসের বইটা তারপরে একটা এডিশন বেরিয়েছে উইথ নিউ ইন্ট্রোডাকশন বাই না, উইথ আ সেকশন, a later section by Gavin. দ্যাট ইজ কোয়াইট পসিবল, সেটা হতে পারে। মানে এইসব সময় ব্যাসিল রাইটের সং অফ সিলন টিলন, কন্ট্রাপন্টাল সাউন্ড, আমাদের ফিল্ম সোসাইটির গোড়ার দিকে আমরা কিন্তু এগুলো দেখিয়েছি, ব্রিটিশ ডকুমেন্টারিজ দেখিয়েছি। আমার তো মনে আছে সেই নাইট মেল দেখিয়েছি, গ্রিয়ারসনের ওই ড্রিফটার্স দেখিয়েছি, তারপর ব্যাসিল রাইটের সং অফ সিলন দেখিয়েছি। সং অফ সিলন আমার খুব ভালো লাগে। ফার্স্ট কন্ট্রাপন্টাল ইউজ সাউন্ড ইউজ করলো, সব আছে বলো, ওগুলো ব্রিটিশদের কতগুলো ব্যাপার আছে, ওগুলো ক্লেম করে, আমার মনে হয় না খুব একটা প্লাহাটির নানুক বা সব দেখিয়েছি আমরা করার। সেগুলো আপনাকে ভালো লাগতো? আপনার সেগুলো ভালো লাগতো? হ্যাঁ, নিশ্চয়ই। তখন একটা ব্যাপার কি হয় জানো, তখন এগুলো হচ্ছে হ্যালোড নেমস আর কি, এগুলো দেখবার জন্য মনটা একটা অন্যরকম ভাবে তৈরি করে যেতে হয়, একটা যেন একটা পুজো করতে যাচ্ছি গোছের ব্যাপার। এবং যদি
যেরকম রেপুটেশন আছে সেরকম যদি ভালো না লাগলো তাহলে অনেক দিন পর্যন্ত মন খারাপ থাকে, ভীষণ একটা ব্যাপার। কেননা তুমি যখন থেকে ফিল্ম সম্বন্ধে পড়তে আরম্ভ করেছো তুমি কতগুলো নাম বারবার 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 পড়েছো, আর সেটা আলটিমেটলি যখন দেখলে মেনি অফ দেম ডোন্ট লিভ আপ টু দেয়ার রেপুটেশন। নানুক ফ্যান্টাস্টিক ছবি, সেটা কিছু বলবার নেই, ইনফ্যাক্ট ফ্ল্যাটের সব ছবি সেটা কিছু বলবার নেই, কিন্তু অনেক ছবি এদের যেগুলো একটু হাইটেন্ড, একটু ক্লেমসগুলো একটু বেশি বলে মনে হয়েছে, কিংবা ক্রিটিক্যাল স্ট্যান্ডার্ড বদলে গেছে ও হোয়াট এভার, গোড়ার দিকে যেগুলো ওগুলো তো রিঅ্যাপ্রেজাল হয়নি অনেক সময়, নতুন করে দেখে নতুন করে অ্যাপ্রেজ করার ব্যাপারটা আমরা যখন দেখেছি বাই দ্য টাইম উই স দেম, ওগুলো তো কবেকার ছবি, তাকে অনেক দিন সাউন্ডের গোড়ার দিকে আমরা যখন দেখেছি তখন তার চেয়ে অনেক ভালো ছবি আরো অনেক হয়ে গেছে, কাজে ওগুলো সে একেবারে স্ট্যান্ড আউট ক্লাসিক্স ওরকম মনে হয়, যেরকম পোটেমকিন দেখে মনে হয়েছে, বা স্ট্রাইক থেকে স্ট্রাইক সাংঘাতিক মনে হয়েছে। স্ট্রাইকের সম্বন্ধে আরো কম পড়েছি বলে স্ট্রাইকটা আমার তো পোটেমকিনের চেয়েও ভালো লেগেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। ওই কতগুলো নিয়ে থাকে না ওডেসা স্টেপস, এখন ওডেসা স্টেপসের আগে যে একটা অদ্ভুত স্লো সিকোয়েন্স আছে যেখানে বাকুলিন চোখের ডেড বডিটাকে রেখেছে, ওর পাশে 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 ওরা ঘুরে ঘুরে দেখছে, মোমবাতিতে জ্বলছে, সেটা আমার কাছে ওডেসা স্টেপসের চেয়ে কোনো অংশে কম বলে মনে হয় না। কিন্তু একটা বদ অভ্যেস, বিশেষ করে তখনকার দিনের ফিল্মের বইয়ে ওই কতগুলো সিকোয়েন্স নিয়ে এমনভাবে করতো যেন ও ছাড়া আর ছবিটাতে কিছুই নেই। সেখানে ছবির মধ্যে যদি দেখা যায় যে আরো সব দারুণ ব্যাপার রয়েছে তাহলে তো অদ্ভুত লাগে। যেমন আর্থে একটা সিকোয়েন্স আছে, সেটা তো অসম্ভব ভালো লাগে, যেটা বইয়েতে লেখা হয় যে সেই চাঁদনি রাতে নাচছে, হঠাৎ একটা একটা গুলি লাগলো, লোকটা মরে গেল, একটা ঘোড়াটা মাথা তুললো, এরকম একটা আছে। আরেকটা আছে যখন ডেড বডিটা নিয়ে যাচ্ছে, ওই পেশেন্টটা মরে গেছে, তখন সে অ্যাপেলটা ওর গালে ঘষছে আর কি, সে অ্যাপেল অর্চার্ডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, ক্লোজ আপ গুলো করছে, লোকটা মরে আছে, এখান দিয়ে একটা অ্যাপেল ঘষে গেল, এখান দিয়ে একটা অ্যাপেল, অসাধারণ ভালো। কিন্তু তার ছাড়াও রয়েছে, সেটা কথা কেউ বলে না, সেই তার বউ যখন বার্সার্ক হয়ে উলঙ্গ হয়ে ঘরের মধ্যে ছুটোছুটি করছে, দেয়ালে চাপড়া মারছে, আমি তো ওই জিনিস ভাবতেই পারিনি, সাংঘাতিক ব্যাপার আছে। হ্যাঁ, দারুণ ব্যাপার আছে, আনএক্সপেক্টেড, কেননা হঠাৎ উলঙ্গ বলে আনএক্সপেক্টেড, কিন্তু সেটা এত লজিক্যাল, যেটা সারপ্রাইজটা যদি লজিক্যাল হয় তাহলেই তো ভালো লাগে। সারপ্রাইজ হবে কিন্তু তারপরেই মনে হবে বাহ, এটাই তো ঠিক। এই ধরনের সারপ্রাইজ হচ্ছে সবচেয়ে ভালো সারপ্রাইজ, তাহলে সেটা গিমিক থাকে না, সেটা হয়ে যায় যে এটা সত্যি খাঁটি জিনিস হয়ে যায়। মানে আপনি বলছিলেন লিন্ডসে অ্যান্ডারসনের মিলিটেন্সি, র্যাডিক্যালিজম ইত্যাদি সম্পর্কে, আপনার সোশ্যাল অ্যাটিটিউডস বা পলিটিক্যাল অ্যাটিটিউডস সেগুলো কোন সময় কম? এটা কোনো একটা পার্টিকুলার আজকে ফোন করলো বলে ডায়েরিতে লিখে লাগলাম, ইটস হ্যাপেন্ড ওভার দ্য ইয়ার্স। এখন ব্যাপার হচ্ছে কি, আমার কোনোদিনই খুব তথাকথিত প্রোগ্রেসিভ অ্যাটিটিউডের যে ফর্মুলাগুলো রয়েছে এগুলোকে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং বা ভ্যালিড বা খুব সঙ্গত বলে আমার মনে হয়নি। সেটা একটা ওভার সিম্পলিফিকেশন আমার সবসময় মনে হয়েছে। যেমন একটা প্রাইম এক্সাম্পল যেটা সবসময় এখনো যেটা প্রায় রেকার করে, সেটা হচ্ছে জলসাঘর। জলসাঘরটা যেমন ইদানিং যে বইটা বেরিয়েছে অমিতাভ চট্টোপাধ্যায়, আমি পড়িনি কিন্তু আমি জানি তাতে কি লেখা আছে। তাতে লেখা আছে যে উনি একেবারে ও দৃষ্টিভঙ্গিটা মার্কসিস্ট হয়নি, উনি একেবারে একটি জমিদার ফিউডাল ক্লাসের উপর সিম্প্যাথেটিক হয়েছে। আমার মনে হয় না কিন্তু আমি সিম্প্যাথেটিক হয়েছি টু দ্যাট পারসন। আই ফাউন্ড দ্য ক্যারেক্টার ইন্টারেস্টিং। এখন একটা ক্যারেক্টার, একটা ডাইং, একটা মানে একটা কি বলবো, একটা ডাইনোসর একটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে যে একটা এলিমেন্ট অফ কমেডি পেথস একটা মেশানো একটা ব্যাপার হচ্ছে একটা, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সেটা দ্য মার্কসিস্ট, সো কল্ড মার্কসিস্ট, আমি জানি না আজকাল মার্কসিস্ট মানে যে কি, আমি তাই না, মার্কসিজম হ্যাজ চেঞ্জ সো মাচ ওভার দ্য ইয়ার্স। মানে আজকাল মার্কসিজম আর গ্রামসির মার্কসিজমের তো মধ্যে তো অনেক তফাৎ হয়ে গেছে। কাজে আজকাল আমার মনে হয়েছে, বেশ করে একজন ডিরেক্টর দেখে যে ইফ ইউ ক্লেম টু বি এ মার্কসিস্ট তাহলেই বোধহয় মার্কসিস্ট। আমি যদি আজকে আমাকে মার্কসিস্ট বলি তাহলে সকল বলবে ইনি মার্কসিস্ট। তাছাড়া কোনো সংজ্ঞা কিন্তু ওরম ভাবে তুমি খুঁজে পাবে না, ওরম সংজ্ঞা খুঁজে পাবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছিল যে
যে এই ফিউডাল লোকটার মধ্যে একটা জিনিস তো, সেটা আমি বহু মিউজিশিয়ানের সঙ্গে কথা বলে যারা বলেছি, যে আজকাল আর আমাদের রুটিকে বিয়ে করে আজকাল তখনকার দিনে ছিল আমাদের, এখন এটা তো একটা ব্যাপার, এবং তখনকার দিনে একটা ব্রিডিং, একটা গান বাজনা আর্টসের চর্চার একটা ব্যাপার ছিল, সেটাকে একেবারে আমি উড়িয়ে দিতে পারি না। এবং সেরকম একটা যদি লোক হয় যে লোকটার দিন শেষ হয়ে এসছে কিন্তু সেই লোকটা একটা আঁকড়ে ধরে রেখেছে, তার মধ্যে আমার মনে হয় যে একটা ড্রামাটিক মেটেরিয়াল রয়েছে, একটা মেটেরিয়াল উইচ ইজ ওয়ার্থ পুটিং অন ফিল্ম বলে আমার মনে হয়েছে। তারপর তো তাকে তো মেরেই ফেলছি আমি, তার তো পাগড়ি মাথা থেকে পড়ে যাচ্ছে, সে তো মরেই যাচ্ছে, এবং সে যে লোকটা যে মূর্খ সেটা তো বারবার যে কোনো ইন্টেলিজেন্ট লোক বুঝতে পারবে, তার একটা পয়সা নেই, সে বলছে আবার জলসা হবে, সেটা একটা কি বুদ্ধির পরিচয় হলো? তা তো না, সেটা এক ধরনের একটা স্টাবার্ন প্রাইডের পরিচয় হলো। এখন সেইটা আমাকে যখন সেইটা যদি রিজেক্ট এরকম ভাবে করে যখন দেখা যায়, রিজেক্ট সব জায়গায় করেনি অবশ্য, তখন আমার মনে হয় এই মার্কসিস্ট দৃষ্টিভঙ্গির মধ্যে বোধহয় কোথাও একটা গলতি আছে, আমার মনে হয় কোথাও একটা অনেকগুলো দরজা জানলা বন্ধ আছে বলে মনে হয়, একটা এইরকম ভিউ পয়েন্ট বলে আমার মনে হয়। তার মধ্যে পড়তে আমি রাজি নই, তার মধ্যে পড়তে আমি রাজি নই। সেই জন্য আমি যেমন প্রতিদ্বন্দ্বিতেও আমার কাছে নাক্সাল চরিত্রটার চেয়ে তার দাদাকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, বিকজ হি সাইকোলজিক্যালি মোর ইন্টারেস্টিং। এখন সেখানে মনস্তত্ত্বর ব্যাপারটা এলেই কতগুলো জিনিস এসে যাবে, যেখানে তুমি তথাকথিত ওভার সিম্পলিফাইড প্রোগ্রেসিভ ফ্ল্যাক্স অ্যান্ড হোয়াইট নাও হতে পারে, কিন্তু হ্যাঁ, সেটা আমার কাছে ডেফিনেটলি মাচ মোর ইন্টারেস্টিং বলে মনে হয়। এখন এই ইন্টারেস্টিং কথাটা তো আবার ডিফাইন করা ভয়ানক মুশকিল। আমার কাছে মনে হচ্ছে রিচার ইন ইটস পসিবিলিটিস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোজিশন আমার কাছে মনে হয়েছে এরকম। তবে এখনো আমার খুব একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যদিও অনেকে বলে আপনি সদ্গতি করেছেন, এইবারে লেফটরা ভয়ানক খুশি হয়েছে। সেটা অবশ্যই ইন্টারপ্রিটেশন, যেমন মানে it is arguable that John Arunno is more explicit than প্রতিদ্বন্দ্বী, and সদ্গতি is even more explicit than. কিন্তু সেখানে আবার পেসিমিজমের একটা প্রশ্ন উঠবে, সেখানে বলবে যে এতটা পেসিমিস্টিক হবে কেন? তা একটা শিল্পীর যদি অধিকার না থাকে পেসিমিস্টিক হবার, তাহলে তো আমি তো সেটা মানতে রয়েছি না। সেটা ইফ আই এম ট্রু টু মাই স্টেট অফ মাই মাইন্ড, তাহলে আমার কাছে সেটা আরো বড় বলে মনে হবে। তারপর তুমি দেখে নাও যে whether the pessimism is valid or justified in circumstance. সেইটা আমার মনে হয়েছে। এখন সদ্গতি ন্যাচারালি আমার পড়েই আমার কাছে ইমিডিয়েটলি মনে হচ্ছে এটা ছবি করতেই হবে, এবং ছবি করলে ভালো ছবি হওয়ার কথা। এখন সেটা তার জন্য যে সেটা খুব একটা, এখন সেখানে কিছু ক্রিটিক, ডেরেক ম্যালকম, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে ছবিটা। সে বলছে যে হি হ্যাজ কমপ্লিটলি এস্টিউড পলেমিক্স। মৃণাল সেন যদি করতেন, তিনি নিশ্চয়ই অ্যাজ এ মার্কসিস্ট তিনি অনেক অন্যরকম ভাবে ছবি করতেন, অনেক অ্যাংরি ছবি করতেন। আমার কাছে মনে হয়েছে যে সদ্গতিতে ট্রিমেন্ডাস লট অফ অ্যাঙ্গার, যেটা আমাকে একটা কথা, এটা বোধহয় তোমাকে বলেওছি কোনো সময়, নন্দলাল বাবু যে কথাটা আমাকে বলেছিলেন একবার, যে যেন দুরকম রাগী মানুষ হয়। একরকম রাগী মানুষ হচ্ছে তার রাগটাকে প্রকাশ করে তৎক্ষণাৎ, একেবারে হাত পা ছুঁড়ে চোখ পাকিয়ে। আরেকজন হচ্ছে রাগটাকে চেপে রাখে। দ্য মোর পাওয়ারফুল পার্সন ইজ দ্য ওয়ান হু ক্যান কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। এইগুলো বলছে চেপে রেখে আর্টিস্টের ক্ষেত্রে সেটা ট্রান্সফর্ম হয়ে যায় একটা ইয়ের মধ্যে দিয়ে। এখন সেটা যখন বলছে যে যদি মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটার মধ্যে আরো হয়তো অ্যাঙ্গার প্রকাশ করতো, আমি বলি উড হ্যাভ ডান ইট ডিফারেন্টলি। আমার তখনই মনে হতো যে উড হ্যাভ ডান ইট ডিফারেন্টলি, এস, কিন্তু অত ভালো হতো না। ডিফারেন্ট বাট নট সো পাওয়ারফুল, নট সো কন্ট্রোল। আমি বলছি না যে আমার ছবি পাওয়ারফুল, আমি থিওরাইজ করছি এখানে একটা ব্যাপার হচ্ছে যে রাগ দেখালেই যে খুব একটা অ্যাচিভমেন্ট হলো, সেটা আমার মনে হয়। আর বিশেষ করে আমার যেটা ক্রমশই যেটা মনে হয় যে সত্যি কথা বলতে কি, এখানে রিয়েলি পলিটিক্যাল ফিল্ম আমাদের দেশে বোধহয় করা যায় না আমার যতদূর। সাটল একটা প্রোপাগান্ডিস্ট ফিল্ম বোধহয়। সে তো তুমি প্রিয় প্রপাগান্ডা ফর এ পার্টি ইন পাওয়ার, তাহলে কি করবে? যে পার্টি স্পন্সর করছে তার প্রপাগান্ডা, সেটা আলাদা, সেটা তো ইট উইল সার্ভ দেয়ার পারপাস, সেটা আলাদা কথা। কিন্তু যাকে ট্রুলি পলিটিক্যাল অ্যাংরি পলিটিক্যাল ফিল্ম বলে, যেখানে
যে কাইন্ড অফ ফিল্ম দ্যাট উইল হিট ওয়্যার হিটিং ইজ নিডেড আমার মনে হয় না সেটা করা যায়। এবং হ্যাঁ, এবং এটাতে একটা মানে একটা অ্যাটিটিউডিনাল অথবা একটা বিহেভিয়ারাল না হলেও অন্তত একটা অ্যাটিটিউডিনাল চেঞ্জ হবে। হ্যাঁ 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 সেটা করা যায় না, এবং এতদিন পর্যন্ত যা হয়েছে সেটা সেফ টার্গেটসকে মারা হয়েছে, ঘা দেওয়া হয়েছে, এবং সেখানে কোনো এস্টাবলিশমেন্ট তাদের কিচ্ছু এসে যাবে না। এবং সত্যি করে যদি পলিটিক্যাল ওই ধরনের স্টেটমেন্ট করতে হয় তাহলে one would sooner become a political word rather than the emotional. rather